তো সেটা হচ্ছে অল্টারনেটর প্রোটেকশন। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 8 পাইথন স্যারের বইয়ের অল্টারনেটর প্রোটেকশন। আর সাবসিকুয়েন্টলি হচ্ছে চ্যাপ্টার 22 ভিকে মেথা স্যারের চ্যাপ্টার 20। তো অল্টারনেটর প্রোটেকশন আসলে অনেক ভাস্ট, এত কিছু আমাদের এই লিমিটেড স্কোপে দেখার সুযোগ নেই। তো আমরা জেনারেল একটা আগে ওভারভিউ করি অল্টারনেটরের, তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে যে আমাদের কিভাবে প্রোটেকশনটা কোন জায়গায় দরকার, বেসিক আইডিয়াটা আমাদের নেওয়া উচিত। তাহলে প্রথমে যদি আমরা আসলে ফিগার 8.1টা খেয়াল করি, আমাদের যেই জেনারেটর বা অল্টারনেটর যেটা, সেটার মধ্যে কিছু ক্রিটিক্যাল যেই সেকশন ওয়াইজ যদি আমরা ভাগ করি, তাহলে একদিকে হচ্ছে কি আমাদের সেটার একটা প্রাইম মুভার আছে, আর অন্যদিকে হচ্ছে কি আমার একটা পাওয়ার গ্রিড যেটাতে সে আসলে পাওয়ারটা সাপ্লাই দিবে ন্যাশনাল গ্রিডের সাথে, যে গ্রিডের সাথে সে কানেক্টেড। এবং পাশাপাশি হচ্ছে কি আমাদের ডিসি এক্সাইটেশন সিস্টেম। আমাদের এইভাবে দেখানোর কারণটা হচ্ছে কি আসলে ফল্ট ওয়াইজ যদি আমরা চিন্তা করি, তো আমাদের ফিল্ডে, ডিসি ফিল্ডে যে ঝামেলা হইতে পারে, আমাদের প্রাইম মুভারে ঝামেলা হইতে পারে, ডেফিনেটলি টার্বো অল্টারনেটর সেট যেটা, আর ফাইনালি হচ্ছে কি আমাদের গ্রিডের সাথে আহ, যদি কোনো ধরনের কোনো মিসম্যাচ হয়, তাহলে আসলে সেটার ইম্প্যাক্ট কিভাবে পড়তে পারে জেনারেটরে। এই জন্য হচ্ছে আসলে এইভাবে দেখানো। এখন এইটার মধ্যেও আমরা যদি প্রবলেম ওয়াইজ চিন্তা করি, তাহলে আসলে অনেক ধরনের প্রবলেম হইতে পারে, কিন্তু আমরা একটা একটা করে ধরি। প্রথমে আমরা এই যে এই ফিগারটা দেখি। নর্মালি হচ্ছে 8.3-তে যেটা দেখাইছে, এটা হচ্ছে আসলে আর কিছুই না, সিম্পল একটা জিনিস যে প্রথমে নর্মালি একটা প্ল্যান্টে, পাওয়ার প্ল্যান্টে আসলে তো সাপোজ এই যে এই জেনারেটর যেটা, সেই জেনারেটরটা দিয়ে হচ্ছে কি আমার পাওয়ারটা সাপ্লাই দিচ্ছি গ্রিডে, মেইনলি এটা আমাদের প্রডিউস করতেছে। এবং এটা থেকে পরবর্তীতে আমাদের একটা অক্সিলারি ট্রান্সফরমার যেটা, সেটা হচ্ছে আমাদের নিজের ওই যে স্টেশনেই, অর্থাৎ যে স্টেশনে আমি পাওয়ার প্রডিউস করতেছি, সেই স্টেশনের যেই কনজাম্পশন গুলা, সেইগুলা ব্যাকআপ দেওয়ার জন্য এই ট্রান্সফরমারের মাধ্যমে অনেক সময় এই জায়গায় আমাদের অক্সিলারি আরেকটা জেনারেটরও থাকতে পারে। আচ্ছা, অন্যদিকে যে জেনারেটর, অক্সিলারি জেনারেটর অনেক সময় গ্রিড থেকে পাওয়ার নিয়ে হচ্ছে গিয়ে কাজ করে। ক্লাস, আচ্ছা, অন্যদিকে আমাদের এইটা যেটা জেনারেটর ট্রান্সফরমার যেটা, সেটা হচ্ছে আসলে আমাদের ওই যে again, আমি কত ভোল্টেজের লাইনে সাপ্লাই দিচ্ছি, আমি কি 33 কেভি লাইনে যোগ করতেছি নাকি অন্য কোনো, সেটাইতে, অর্থাৎ আমার জেনারেশন থেকে যেটা আমার ট্রান্সমিশনের জন্য যেটুকু, যে হাই স্টেপ আপ ট্রান্সফরমারটা যেটা লাগবে, সেই পাওয়ার ট্রান্সফরমারটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের জানা জানা থাকাও ভালো, সেটা হচ্ছে যখন আমাদের যে জেনারেটরের যে আমাদের যে আহ তিনটা স্টেটরের যে আর্মেচার উইন্ডিং গুলো আছে, তিনটা ফেজের যে তিনটা উইন্ডিং, মেইন তিনটা উইন্ডিং, সেগুলোর একটা নিউট্রাল পয়েন্ট যদি আমাদের ওয়াই কানেক্টেড, বেশিরভাগ সময় আসলে ওয়াই কানেক্টেড হয়। তো ওয়াই কানেক্টেড যে নিউট্রাল পয়েন্ট, এই নিউট্রাল পয়েন্টটা আমরা কখনো সরাসরি আসলে আর্থিং করা হয় না। এটা হচ্ছে একটা ট্রান্সফরমারের থ্রুতে একটা গ্রাউন্ডিং রেজিস্টর ইউজ করে আমাদের এই আর্থিংটা করা হয়। এখন এইটার সিম্পলিফাইড ভার্সনটা হচ্ছে আসলে ভিকে ম্যাথ স্যারের বইতে দেখাইছে আমাদের, স্পেশালি যখন আমরা ম্যাথ গুলো করতে যাব। সিম্পলিফাইড ভার্সনটা এই যে, ফর এক্সাম্পল, এই যে আমাদের নিউট্রাল পয়েন্ট থেকে এই যে আর্থিং রেজিস্টার। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, কারণ রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের পারপাসটা যেটা, সেটা হচ্ছে কি আমার এটার গ্রাউন্ডিংটা গ্রাউন্ডিংটা এনশিওর করাটা হচ্ছে আমার পারপাসটা। আর যে কারণে এটা একটা খেয়াল করে যেটা বলছে, এটা সলিডলি গ্রাউন্ড করা হয় না। তার কারণ হচ্ছে যদি সলিডলি গ্রাউন্ড করে দিতাম আমরা, অর্থাৎ এই জায়গায় যে যদি আমরা রেজিস্টার বা এই স্কোপটা বাদ দিয়ে যদি আমরা সরাসরি এটাকে উইদাউট এনি রেজিস্টার আমরা সরাসরি গ্রাউন্ড করে দিতাম, তার মানে কি দেখো, তার মানে হচ্ছে আসলে এটা এই পাথটার রেজিস্ট্যান্সটা খুবই কম হয়ে গেল। তখন যখনই কোনো গ্রাউন্ড ফল্ট হবে, তার মানে যে কোনো ধরনের গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আমার সেই পাথটা, যে পাথটা দিয়ে কারেন্টটা ফ্লো করবে, সেই পাথটার রেজিস্ট্যান্সটা অনেক কম হবে। অন্যদিকে যখন আমি একটা রেজিস্টরকে অ্যাড করতেছি,
তখন আমি এই রেজিস্টারের মাধ্যমে আমার যে গ্রাউন্ড ফল্ট হইলে সেই যে পাথে আমার ফল্ট কারেন্টটা ফ্লো করবে সেইটার রেজিস্ট্যান্সটা আমি বাড়াইলাম। তো এখন এটাই বলতেছে এই জায়গাটায় যে যখন আমাদের এই যে গ্রাউন্ড ফল্ট যদি হয়, আমরা এটা সলিডলি গ্রাউন্ড করি না, সরি, সলিডলি গ্রাউন্ড করি না কেন? কারণ যদি আমার লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তখন সেই কারেন্টটা হবে ডেঞ্জারাসলি হাই, অনেক অনেক বেশি হাই। একে তো হাই কারেন্ট, তার মধ্যে আবার হচ্ছে কি আমার অবভিয়াসলি যদি আমার এই ধরনের যদি আমার ফল্ট হয়, তখন যেটা হবে আমার যে আলটিমেটলি যে ভাইব্রেশনটা তৈরি হবে, আলটিমেটলি ওভারঅল যে ভাইব্রেশন মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে রোটেশনের যে অ্যাসিমেট্রি তৈরি হবে। ভাইব্রেশন তো না, এটা তো স্টেটর, রাইট? উইন্ডিং, আর্মেচার উইন্ডিং তে স্টেটরে থাকবে অল্টারনেটরে। সো আমাদের যেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আমার যে অ্যাসিমেট্রিক রোটেশনটা দিবে, সেটাও হবে কি হবে আমার এগেইন আমার জেনারেটরের জন্য খুবই ডেঞ্জারাস। আলটিমেটলি অবভিয়াসলি কি করবে, একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে এই জায়গায় না, কিন্তু আলটিমেটলি আমার ওভারঅল যে যে রোটর যে ফিল্ডটা সেখানটা কি হবে, আমার অনেক বেশি ভাইব্রেশন তৈরি হবে। সো আলটিমেটলি মেকানিক্যাল ড্যামেজ হবে। তো সেই জন্য আমরা যেটা করি, একটা রেজিস্টার, গ্রাউন্ডিং রেজিস্টার ইউজ করি, কিন্তু একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে, যেটাকে অনেক সময় বলে গ্রাউন্ডিং ট্রান্সফরমার। আচ্ছা, তো এখন এবার যদি আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি আমরা কখনোই এই ডিসি সিস্টেমটাকে সলিডলি গ্রাউন্ডে করি না, যেটা দিয়ে আমরা ফিল্ড দিচ্ছি, রাইট? ফিল্ড সাপ্লাই দিচ্ছি আমরা, সেটা হইতে পারে আরেকটা ডিসি জেনারেটর দিয়ে। ওকে, হোয়াট এভার প্রসিডিউর ইট ইজ, আমরা কখনোই যেটা করব না সেটা হচ্ছে কি আমরা এই ডিসি সিস্টেমটাকে সলিডলি গ্রাউন্ড করবো না। আচ্ছা, আমরা এই 8.3 সি এর কিছু কনসেপ্ট বুঝি, দেখো। আমাদের এই জায়গায় হচ্ছে কি আমরা দেখতেছি যে একটা ফিল্ড ইন্টারাপ্টার আছে, রাইট? বেসিক্যালি একটা ব্রেকার আছে। আচ্ছা, এই ব্রেকার আছে, আবার এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা সুইচ আছে, রাইট? ফিল্ড সাপ্রেসর দিয়ে আমরা। তো আসলে আহ, এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে গিয়ে মিলিত একটা কম্বাইন্ড একটা সিস্টেম থাকে, এবং এটা হয় নর্মালি মেক বিফোর ব্রেক। মেক বিফোর ব্রেক মানে হচ্ছে আমার প্রথমে আমি যদি এই সিস্টেমটাকে, এই ফিল্ডটাকে যদি আমি কখনো যদি আমি আমার এই ইয়া থেকে আলাদা করতে চাই, সেকশনটা থেকে, তখন আমি যেটা করব, আমি আগে এইটা ওপেন করার আগে আমি এটা কি করব, ক্লোজ করব। আবার বলতেছি, আমি এইটা ওপেন করার আগে এইটা ক্লোজ করব। এই জন্য হচ্ছে মেক বিফোর ব্রেক। কেন আমার এটা মেক বিফোর ব্রেক? কারণ হচ্ছে আমার এইখানটায় আমি যখন, ওকে, আমি ফিল্ড থেকে আলাদা করে ফিল্ড সাপ্লাইটা বন্ধ করে দিতে চাচ্ছি বা আলাদা করতে চাচ্ছি, কিন্তু অলরেডি জমা হওয়া যেই এনার্জিটা, এই এনার্জিটাকে যদি আমি যদি কোনো দিক থেকে যদি বাইপাস করার অপশন না দিই, আমি যদি এটাকে ওপেন সার্কিট করে দিতাম, যদি আমার এই ফিল্ড সাপ্রেসর একটা রেজিস্টর দিয়ে যদি এখানে একটা বাইপাস একটা পাথ না দিতাম কারেন্টটা ফ্লো করার, তোমরা জানো যে এলডিআই বাই ডিটি আমি দেখাইছিলাম আমাদের ক্লাসে, যে যখন আমরা এই ডিআই বাই ডিটিটা ধূপ করে জিরো করে দিই যদি আমরা, তাহলে কি পরিমাণ হাই এনার্জি প্রডিউস হয়, রাইট? আবার সেই কারণে আমাদের যেটা করতে হয়, আমরা যখন এইটা ইন্টারাপ্ট করার আগে আমরা আসলে যেটা করি, এটা মেক করে দিব। এটা মেক করার ফলে যে হবে, আমার এনার্জিটা এই যে যেই কারেন্টটা বা যতটুকু যতক্ষণ থাকবে, এই এনার্জিটা আসলে বেসিক্যালি আলটিমেটলি যেহেতু এটা রেজিস্টার হিট দিয়ে ট্রান্সফার হবে, এখানটা একটা পাথ পাচ্ছে সে, সো সে গ্র্যাজুয়ালি সে কারেন্টটা ডিক্রিজ করতে পারবে নর্মাল সিস্টেমে। আচ্ছা, এবং অবশ্যই একই সাথে দিকে যতক্ষণ আমার ইয়ে থাকতেছে না, যতক্ষণ আমার যে সেটা দরকার হচ্ছে না, যদি আমি ফিল্ড সাপ্লাই যদি কন্টিনিউ যদি রাখতে চাই, তখন অবশ্যই এটা আমার ওপেন সার্কিট হিসাবে থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখানটা যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি আমার আহ বুঝতেছো যে রোটর জেনারেটরের রোটরের মধ্যে থাকবে আমার ফিল্ড উইন্ডিংটা, রাইট? যেটা আমার রোটেট করতে থাকবে, সেটা যেটাই দিয়েই হোক না কেন, যাই হোক, পরবর্তীতে সেটা যখন আমরা কি করব, একটা ফিল্ড দেওয়ার পরে আমার আলটিমেটলি এই ফিল্ডটা যে দিব, আমি এখানকার যে ডিসি সিস্টেমটা, এটা আমি কখনোই এসি গ্রাউন্ডের সাথে কখনোই আমি কি করব না, এক করব না। আচ্ছা, এখন ফিল্ড ইন্টারাপ্টার এন্ড অ্যারেঞ্জমেন্ট, ফিল্ড সাপ্রেসর অ্যারেঞ্জমেন্ট, এটা আমি স্যার অলরেডি বলে ফেলছি। তো এইটুকু হচ্ছে কি আমাদের বেসিক একটা আইডিয়া, যে আমাদের জেনারেটরের ক্ষেত্রে ফিল্ড, তারপরে হচ্ছে আমার স্টেটর, আমার টোটাল যেটা সেই দুইটা জায়গায় আমার ফল্ট হইতে পারে। আচ্ছা, এবার ফল্টের ক্ষেত্রে দেখি আমরা স্টেটর আর ফিল্ডের ক্ষেত্রে। তো ফল্টের হচ্ছে ক্ষেত্রে যেটা স্টেটর যেটা, তাহলে এখানটায় আমার উইন্ডিং আছে, আর্মেচার উইন্ডিং গুলো আছে, সেখানটায় আমার কি কি হইতে পারে, একটা হচ্ছে ফেজ ফল্ট হইতে পারে, একটা হচ্ছে ইন্টার টার্ন ফল্ট হইতে পারে সেম সেম ফেজে। অর্থাৎ আমার যে উইন্ডিং আছে, সেই উইন্ডিং এর মধ্যে, এটা আমরা ইন্টার টার্নটা আমরা দেখছিলাম গতকালকে একটু, ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা হইতে পারে, রাইট? উইন্ডিং এর ক্ষেত্রে একই একই উইন্ডিং এ যদি শর্ট হয়ে যায়, রাইট, কয়েকটা টার্ন যদি শর্ট হয়ে যায়, গ্রাউন্ড ফল্ট অবভিয়াসলি কোনো একটা ফেজ যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায়,
আচ্ছা, আবার রোটরের ক্ষেত্রে যেটা হইতে পারে শর্ট সার্কিট টু গ্রাউন্ড, মেইনলি আসলে মেইন ফল্ট যেগুলা সেগুলা। এছাড়া কিছু অ্যাবনর্মাল কন্ডিশন আছে। এই অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যে যেমন ধরো ইলেকট্রিক্যাল অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যে অবভিয়াসলি সেম আমার স্টেটর এবং রোটর বেস। তো দুইটা স্টেটরের ক্ষেত্রে আমরা বুঝতেছি আনব্যালেন্সড লোডিং, আর রোটরের ক্ষেত্রে লস অফ এক্সাইটেশন, রাইট, যেটা আসলে সবচেয়ে কমন যে জিনিসগুলা। আর হচ্ছে গিয়ে আমার মেকানিক্যাল ক্ষেত্রে অবভিয়াসলি লস অফ প্রাইম মুভার এবং ওভার স্পিডিং। তো এই জিনিসগুলার সিম্পল ডেসক্রিপশন আসলে, একটা সিম্পল ডেসক্রিপশন হচ্ছে আমরা এই চ্যাপ্টার 22 থেকে পাবা তোমরা। তো এইখানটায় অ্যাগেন সিম্পল করে বলে দিছে, একটু আরেকটু ডিটেলসে বলছে। তো দেখো এখানটায় যেভাবে তোমাকে ভাগটা করে দিছে আলাদা আলাদা করে স্টেটর রোটরের কি কি ক্ষেত্রে কি হইতে পারে, ফল্ট কোনটাকে আমরা ফল্ট বলতেছি, কোনটাকে অ্যাবনর্মাল অপারেটিং কন্ডিশন বলতেছি, এখানে আরেকটু ডিটেলসে বলছে। ধরো প্রাইম মুভারের ক্ষেত্রে সে একদম আলাদা আলাদা করে দিচ্ছে। দেখো যখন আমাদের টার্বো অল্টারনেটর আছে, টার্বো অল্টারনেটর যদি একটা টারবাইন যদি থাকে, রাইট, সেই টারবাইনের ক্ষেত্রে আমার প্রাইম মুভার ফেলিওর ফেললে কি হইতে পারে, হাইড্রো জেনারেটরের ক্ষেত্রে, তারপর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। তো এখানটায় যেটা বলতেছে, ফার্স্ট অফ অল যখনই আমার প্রাইম মুভার যদি আমি হারাই ফেলি, তখন অল্টারনেটর কি হয়ে যাবে বলো, আসলে একটা মোটরের মতো হয়ে যাবে। যতক্ষণ সে গ্রিডের সাথে কানেক্টেড থাকবে, রাইট, সে উল্টা পাওয়ার কি করতে থাকবে, অ্যাবজর্ব করতে থাকবে। এবং এই কারণে ডিজেল ইঞ্জিনে যেটা হয় সেটা হচ্ছে কি, ওরা যেটা করে রিভার্স পাওয়ার রিলে, রিভার্স পাওয়ার রিলেটা প্রবাবলি 32, 67 ছিল ডিরেকশনাল ওভার কারেন্ট, আর 32 প্রবাবলি ডিরেকশনাল পাওয়ার রিলে। তো অ্যাগেন এই ডিজেল ইঞ্জিনে যেটা করতেছে আমার, যেটা বেসিক্যালি একটা রিভার্স পাওয়ার রিলে যেটা ইউজ করতেছে। আচ্ছা, অন্যদিকে যখন যেটা আমাদের যেটা নর্মাল যেটা ইয়াতে আহ যেখানটা আমরা স্টিম সাপ্লাই দিচ্ছি টারবাইনে, সেখানটা যেটা করে আসলে গ্র্যাজুয়ালি, যেই কারণে এটা হইতে পারে যে যদি আমার স্টিম সাপ্লাইটা যদি কম পড়ে যায় কখনো, বা স্টিম সাপ্লাই যদি কোনো কারণে কম হয়, তো অ্যাগেন সেটাকে গ্রাজুয়ালি রিস্টোর করা যায়। আবার অল্প কিছুক্ষণ এটা যদি থাকে, খুব একটা আহামরি সমস্যা হয় না, মানে যতটুকু সময়ের মধ্যে আছে। যদি আমার এটা প্রলং না করে, মানে বেশি সময় ধরে ধরে না হয়, তাহলে সিস্টেমে খুব একটা ঝামেলা হয় না। হাইড্রো জেনারেটরের ক্ষেত্রে আসলে মেকানিক্যাল একটা ডিভাইসই থাকে, যেটা আমাদের ইলেকট্রিক্যাল ইয়া করতে হয় না, ইলেকট্রিক্যাল কোনো সেফটি সিস্টেম দিতে হয় না। যদি আমাদের কখনো যদি ইনভার্টেড রানিং এর জন্য সেখানে যেটা থাকে, মেকানিক্যাল একটা সিস্টেমই থাকে। আচ্ছা, তো তাহলে দেখো এইখানটায় যদি ফর এক্সাম্পল যদি ইন ডেপথ কোশ্চেনে যদি নাও আসে, যে তোমাকে যদি ধরো পার্টিকুলারলি যে কি রকম ধরনের ফল্ট হইতে পারে সিলি কোশ্চেন যদি ওয়াইজ যদি চিন্তা করো, কিন্তু ধরো যে ইনভার্টেড রানিং বলতে কি বুঝো, বা ধরো তোমার ফেইলার অফ প্রাইম মুভার যদি তোমাকে এটার উপর যদি তোমাকে শর্ট নোটস লিখতে বলা হয়, বা কিভাবে আমরা ডিজেল ইঞ্জিন কিভাবে ফেইলার অফ প্রাইম মুভারটা ডিল করি, এগেন এক লাইনে আনসার, রাইট, আমরা রিভার্স পাওয়ার রিলে ইউজ করব। তারপরে যদি বলি যে টার্বো অল্টারনেটর, সরি, টারবাইন টারবাইন টার্বো অল্টারনেটর সেটি বলে আসলে, যাই হোক, স্টিম ইঞ্জিন আছে ধরো এরকম বললাম। সেই ক্ষেত্রে তোমার কি রকম ধরো প্রাইম মুভার, টার্বো অল্টারনেটরের ক্ষেত্রে ফেইলার অফ প্রাইম মুভার হলে কি করা যায়, বা হাইড্রো জেনারেটরের ক্ষেত্রে কি করা যায়, রাইট। তো এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। ফেলিওর অফ ফিল্ড এগেন এটা পড়ে নিও নিচ থেকে, এগুলো একদম বেশি সিম্পল। ওভার কারেন্টের ক্ষেত্রেও আসলে এটাও দেখে নিও। আলটিমেটলি আমার সাপ্লাই সিস্টেমের সাথে তার মিসম্যাচ হইলে কি কি হয়, ওভার স্পিড, ওভার ভোল্টেজ, এবং ফাইনালি আনব্যালেন্সড লোডিং, রাইট। তো আনব্যালেন্সড লোডিংটা একদম সিম্পল, আমার ধারণা এটা তোমরা অলরেডি তোমরা অ্যাজিউম করতে পারবা, যে যদি আমার যদি ব্যালেন্স, যতক্ষণ আমার ব্যালেন্সড লোডিং হবে, তখন তিনটা ফেজের যে কারেন্ট যদি হয় সেটা কি হবে, আমি ইজিলি সেটার ফেজর সামটা হবে 0, রাইট, তিনটা ফেজে। আর যদি আমার তিনটার যদি ফেজের যদি আমার ব্যালেন্স লোডিংটা যদি ব্যালেন্স না হয়, দেখো আমি যখনই আনব্যালেন্সড লোডিং বলবো, আমি কিন্তু মেজর আনব্যালেন্সড বুঝাবো না, সরি, মেজর আনব্যালেন্স বুঝাবো। আমি যেটা বুঝাবো না সেটা হচ্ছে মাইনর, টুকটাক, যেটা হইতেই পারে, যে আমার কখনো হয়তো একটা ফেজে লোড একটু বেশি, আরেকটা ফেজে লোড একটু কম। সিম্পল যেই আনলোডিং, যেটা আসলে প্র্যাকটিক্যালি হবেই, যেটা এড়ানোর কোনো উপায় নাই, ওই ধরনের আনলোডিং কে আমি, ওই ধরনের আনব্যালেন্স কে আমি বুঝাচ্ছি না। তো আমি আনব্যালেন্স লোডিং বুঝাবো যখন একটা আমার সিভিয়ার মিসম্যাচ হয়েছে, যেটা আমার সিস্টেমের উপর মানে কি হার্মফুল ইফেক্টটা যেটা অনেক বেশি। সেই ক্ষেত্রে যেটা হবে কি হবে, এই যে দেখো তোমরা অ্যাগেন এই টাইপের ইন ডেপথ ডায়াগ্রাম তোমরা কিন্তু দেখছো ইয়াতে, বিকে মেথা স্যারের বইতে দেখছো নাই, যখন আমরা তিনটা ফেজর সামটাকে নিয়ে যখন আমি এই রিলেতে দিয়ে রিলে কয়েলে দিয়ে পাস করাবো। সুতরাং এটার যদি আমার মিসম্যাচ যদি হয়, তখন এইখানটা কিন্তু আমার ফেজর সামটা 0 হবে না। এগেন একটা থ্রেশহোল্ড আমরা রাখবো অলওয়েজ, অল্প কিছু মিসম্যাচ ধরে নিয়ে। সুতরাং সেই ধরনের মিসম্যাচ হইলে, যেটা যদি এই থ্রেশহোল্ডটা যদি সে ক্রস করে, তখন এই রিলেতে কি করবে, ট্রিপ সিগন্যাল পাঠিয়ে দিবে, আনব্যালেন্স লোডিং একটা। আচ্ছা,
এরপর স্ট্যাটার উইন্ডিং এরটার বেশ সিভিয়ার, সেটা আমরা ডিটেলসে দেখবো, ম্যাথ সহ দেখবো স্ট্যাটার উইন্ডিং। তো এই ক্ষেত্রে আর স্ট্যাটার উইন্ডিং এর ব্যাপারে এখানটা আর কিছু বলবো না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, বারবার বলি, আমাদের যে মার্স প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম যেটা, এটাই হচ্ছে আসলে ডিফারেন্সিয়াল যে কারেন্ট, আমাদের নর্মাল যে ডিফারেন্সিয়াল স্কিম সেটাই আসলে মার্স প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম। তাহলে ধরো হয়তো স্যার ক্লাসে পড়াইছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিয়ে, পরীক্ষার হলে যদি মার্স প্রাইস দিয়ে কোশ্চেন আসে বুঝবা যে একই জিনিস। ওকে, দিস ইজ নট, এটা শুধু অল্টারনেটরের জন্য নাকি? মানে এই না না, নাম্বার যে কোনো ডিফারেন্সিয়াল স্কিমই হচ্ছে আসলে মার্স প্রাইস সার্কুলেটিং স্কিম। কারণ আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে মেইন প্রিন্সিপালটা কিন্তু সেম, ডিফারেন্সিয়াল স্কিমের মেইন প্রিন্সিপাল তোমরা দেখছো সেম। আমার একটা প্রোটেক্টেড যে ইকুইপমেন্টটাকে আমি প্রোটেক্ট করব, তার এক পাশে এবং তার অন্য পাশে আমার কারেন্টের কি থাকবে, দুইটা সিটি থাকবে, সেগুলোর মধ্যে ডিফারেন্স পাথ স্পিল পাথ দিয়ে যাবে, রাইট? এই সেম প্রিন্সিপাল। আচ্ছা, তো ডিফারেন্সিয়াল স্কিমে যেহেতু আছে, এই প্রসঙ্গে আমরা তাহলে একটু যদি দেখি ট্রান্সফরমারের সাথে, লাস্ট ক্লাসে আমরা ট্রান্সফরমারেরটা দেখছিলাম, ট্রান্সফরমারের সাথে কি আমাদের অল্টারনেটরের একটা বেসিক ডিফারেন্স আছে? আছে। দেখো, ট্রান্সফরমারে কিন্তু আমার একটা ফেজ ডিফারেন্স আছে, তৈরি হয় বাই ডিফল্ট। ফেজ ডিফারেন্স কেন তৈরি হচ্ছে? আমার ওই যে ডেল্টা ওয়াই উইন্ডিং, বা ধরো ওয়াই ডেল্টা উইন্ডিং, নর্মালি যে আমি ওয়াই ওয়াই আর ডেল্টা ডেল্টা যদি না ধরি তাহলে। আচ্ছা, আবার শুধু তাই না, এখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার যেটা হয়, ট্রান্সফরমারে আমার আহ, আহ, দুইটা বলতে প্রাইমারি এবং সেকেন্ডারি যেটা, সেখানকার আমার কারেন্টের ভ্যালু সেম থাকতেছে না, রাইট? যদি 1:1 না হয়, তাহলে তখন আমরা দেখছি যে আমাদের যে সিটির রেশিও গুলা কিন্তু চেঞ্জ করতে হয়। শুধু যে সিটির উইন্ডিং এর কানেকশনটা চেঞ্জ করছি ট্রান্সফরমারের ক্ষেত্রে তাই নয়, আমরা ডিপেন্ড করতেছে তার রেশিওর উপর ডিপেন্ড করে, 1:1 না হলেই আমাদের সিটির রেশিওটাও চেঞ্জ করতে হয়। আমরা যে ম্যাথটা দেখছিলাম, আমাদের প্রাইমারিতে যে সিটিটা ছিল সেইটার রেশিও আর সেকেন্ডারির যে সিটির রেশিও, দুইটা রেশিও সেম ছিল না, রাইট? কিন্তু আমাদের অল্টারনেটরের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডভান্টেজটা আছে, অল্টারনেটরে আমাদের এত কমপ্লেক্সিটি নাই। আমাদের অল্টারনেটরের ক্ষেত্রে এইসিটি এবং এইসিটি সেম রেশিও হবে, অবভিয়াসলি এইসিটি সেম রেশিও, সিমিলারলি এইসিটি সেম রেশিও হবে। অর্থাৎ আমাদের বেসিক্যালি এই তিনটাই সেম। আর থ্রি ফেজ সিটি এখানে যেটা দেখা যাচ্ছে, থ্রি ফেজ সিটি হলে তো বেটার, ওকে ফাইন। তো আইডিয়াটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের এটা আচ্ছা, শুধু তাই না, আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখছি, আমরা যখন ডেল্টা উইন্ডিং এ যখন একটা সিটি লাগাইছি, তখন আমরা লাগাইছিলাম ওয়াই মানে স্টার কানেক্টেড সিটি, এখানে সেটারও কোনো প্রবলেম নাই। তাহলে এই এই যে জিনিসগুলা জেনারেটর এবং ট্রান্সফরমারের ক্ষেত্রে যে হালকা করে যে কিছু ডিফারেন্সিয়াল স্কিমের যে কিছু ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তোমরা টেবিল 8.1 এ দেখবা, সেখানটা সুন্দর করে দেখানো আছে। ওকে, তো দেখো, বলেই দিছে তোমার প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ ইন জেনারেল ডিফারেন্ট, এখানটায় সেম ভোল্টেজ ফর সিটিজ। এখানে বলতেছে টার্ন রেশিও ডিফারেন্ট, কারণ হচ্ছে ডিফারেন্ট রেশিও অফ ট্রান্সফরমেশন। এখানে বলতেছে টার্ন রেশিও দুই সাইডেই সেম, কারণ আমাদের জেনারেটরের উইন্ডিং এর ইয়া নাই। এখানে বলতেছে ট্যাপ চেঞ্জারের ঝামেলাটা যদিও আমরা ওইভাবে ইনডিপ দেখি নাই, কিন্তু ট্যাপ চেঞ্জার অ্যাগেন, যদি আমি ট্যাপ চেঞ্জ করতেছি তার মানে কি আসলে বলো? তুমি কমন সেন্স থেকে বুঝতেছো, ট্যাপ চেঞ্জ করা মানে আলটিমেটলি আমি রেশিওটা চেঞ্জ করে দিচ্ছি, রাইট? N1:N2 টা আমি চেঞ্জ করে দিচ্ছি, তার মানে আমি ভোল্টেজ চেঞ্জ করছি, তার মানে আমি কারেন্ট চেঞ্জ করছি, তার মানে যখনই আমি ট্যাপ চেঞ্জ করব এগেইন আমাকে সিটিটাও সেই রকম ভাবে অ্যাডাপ্ট করে নিতে হবে, আমাকে সেরকম ভাবে প্যারামিটার গুলো আমাকে চেঞ্জ করে নিতে হবে। সিটির যদি যেই যেই জিনিসগুলো চেঞ্জ করা লাগবে, করেসপন্ডিং চেঞ্জ গুলো করে নিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই। তো অ্যাগেন এটা হচ্ছে কি খুব সিম্পল। আচ্ছা, এখানটা আরেকটা জিনিস বলে রাখা ভালো, তো খেয়াল করো তোমাদের, এটার একটা নাম দিচ্ছে ওরা লংগিটিউডিনাল। লংগিটিউডিনাল, এখন এই যে লংগিটিউডিনাল কেন বলতেছে ডিফারেন্সিয়াল প্রোটেকশন, যা প্রথমে বলে নিই, এখানে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লংগিটিউডিনাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স। ট্রান্সভার্সটা হচ্ছে আসলে আমরা অনেকটা ট্রান্সভার্সের প্যাটার্নটুকু আমরা একটু করে দেখেছি গতকালকে, যখন আমরা ট্রান্সফরমারের ইন্টার টার্ন প্রোটেকশনটা দেখেছি, সেখানটাও একটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিম, কিন্তু একটু ডিফারেন্ট ছিল। তো এখানটায় সেম, লংগিটিউডিনাল হচ্ছে আসলে লেংথ বরাবর বুঝায়, মানে আসলে বুঝাচ্ছে যেই আমার যেই ডিরেকশন বরাবর বা যেই লেংথটা আছে, যে লাইন লাইন আছে, সেই লাইন বরাবর আমরা ডিফারেন্স নিই। তো তুমি দেখো এই জায়গায় আলটিমেটলি কি হইলো, ধরো এই যে একটা লাইন, রাইট? এটা একটা ফেজ, ঠিক আছে, এই একটা ফেজ উইন্ডিং। তো এই লাইনের বরাবর ডিফারেন্স নিচ্ছি আমি, এটার ডিফারেন্স আর এটার ডিফারেন্স নিচ্ছি, দেখো আলটিমেটলি এটার ডিফারেন্স নিয়ে আমি নিচ্ছি। ওকে, তাহলে এইটাকে আমরা বলছি লংগিটিউডিনাল, যে একটা লাইন বরাবর।
অন্যদিকে অলরেডি বুঝতেছো, তাহলে অপরটা যেটা ট্রান্সভার্স, সেইটা আসলে আমি লাইন বরাবর নিব না, সেটা হচ্ছে আমি একটু প্যারালাল থাকবে, আমার একটা উইন্ডিং এরই দুইটা ভাগে ভাগ করা থাকবে। আমরা সেটা একটু পরে দেখছি, 2 মিনিট পরেই দেখছি। তো এটা এই কথাটা বলছি এই কারণে, যদি লংগিটিউডিনাল ডিফারেন্সিয়াল স্কিম যদি বলি যে অ্যাগেইন দেখাও জেনারেটরের ক্ষেত্রে, অ্যাগেইন এইটা যেন তোমাদেরকে সারপ্রাইজ না করে, বা এটা যেন তোমাদেরকে মনে না হয় যে আহারে এটা কি কঠিন না কঠিন কিছু, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন তোমরা অবশ্যই জেনারেটরের ক্ষেত্রে এই ধরনের স্টেটর উইন্ডিং মানে আর্মেচার উইন্ডিং গুলো যখন এইরকম করে দিবা, অবশ্যই নিউট্রালের সাথে একটা গ্রাউন্ডিং রেজিস্টর দেখাবা। এখানে রেজিস্টরের স্কিমটা দেখানোটা ইম্পর্টেন্ট। তুমি এখানে ডাইরেক্ট রেজিস্টর দিয়ে দেখাও, আই ডোন্ট কেয়ার। তুমি যদি চাও যে ডিটেইলসে দেখাবা ট্রান্সফরমার দিয়ে আঁকাইয়া, আই ডোন্ট কেয়ার। কিন্তু আননেসেসারি হ্যাসেল বাড়াইও না পরীক্ষার হলে। সো তোমার পার্সপেক্টিভ বুঝে আনসার করাটা বেটার, যে আমার তো এই মুহূর্তে সেটা যদি দেখানো দরকার না হয়, তাহলে আমি যত সিম্পলি আমি করতে পারি তত ভালো। সো অ্যাগেইন, যদি তোমাকে লংগিটিউডিনাল ডিফারেন্সিয়াল স্কিম দেখাইতে বলে, সেটা দেখাই নিবা। ওকে, আচ্ছা এখন, আচ্ছা এখানটা আছে আরেকটা জিনিস, যে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে দেখাইছে যে আমার যে अगेन আলটিমেটলি আরেকটা ব্রেকারের মাধ্যমে দিয়ে আমি এই যে ট্রিপ সিগন্যাল পাঠাইয়া মানে ব্রেকারের পজিশনটা দেখাইছে। এই যে অর্থাৎ এখান থেকে যে ট্রিপ সিগন্যালটা যাচ্ছে, সেই ট্রিপ সিগন্যালটা কই যাচ্ছে, ট্রিপ সিগন্যালটা যে জায়গায় যাচ্ছে। ওকে, তো তুমি এত তুমি তুমি আর যা শুধুমাত্র যে আসলে আমাদের জেনারেটরের ডিফারেন্সিয়াল স্কিমটা দেখানোর জন্য তোমার এইটুকু দরকার নাই। তুমি যতক্ষণ আমাকে দেখাবা যে এখানে ট্রিপ সিগন্যাল পাঠাচ্ছে, কই পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে, এটা আমি বুঝে নিতে পারবো আমরা আসলে, যখন আমার পার্সপেক্টিভটা জাস্ট এইটার জন্য, জেনারেটরের জন্য, অর্থাৎ অল্টারনেটরের স্টেটরটাকে আমি কিভাবে সেভ করতেছি, বা সেটার ক্ষেত্রে আমি কিভাবে ডিফারেন্সিয়াল স্কিম ইউজ করতেছি, ততক্ষণ পর্যন্ত শুধু ট্রিপ সিগন্যাল পাঠাচ্ছ, এইটুকু দেখানোই মোর দেন গুড এনাফ। এইখানে স্টেপ আপ ট্রান্সফরমার থেকে ট্রিপ কয়েল, ব্যাটারি বা সিবির পজিশনিং গুলা, এগুলা আমার জন্য দরকার নাই, এই মুহূর্তে দরকার নাই, আমার পার্সপেক্টিভ থেকে দরকার নাই। ওকে, আচ্ছা। ও আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা বলে দিই। সেটা হচ্ছে নর্মালি যখন আমাদের জেনারেটরের ক্ষেত্রে আসলে আমাদের যে পার্সেন্টেজ বায়াস সেটিংসটা, সেইটা হচ্ছে আসলে একটু বেশি লাগে ট্রান্সফরমারের তুলনায়। ওকে, সরি, জেনারেটরে কম লাগে ট্রান্সফরমারের তুলনায়। জেনারেটরে লাগে হচ্ছে 5 থেকে 10%, আর যেখানে তোমার পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে লাগে 20 থেকে 40% পর্যন্ত লাগে থাকে। এই পার্সেন্টেজ বায়াস সেটিংসটা জেনারেটরের ক্ষেত্রে, অল্টারনেটরের ক্ষেত্রে, স্টেটর উইন্ডিং এর ক্ষেত্রে কম লাগবে। ওকে, 5 to 10% নর্মাল, জেনারেলি দেখা যাচ্ছে 5 to 10% ইজ গুড এনাফ। আর 5 to 10% অন্যদিকে ইয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের একটু বেশি ট্রান্সফরমারের ক্ষেত্রে। আচ্ছা এখন দেখি, আমরা আমরা যে একটু আগে বলছিলাম যে লংগিটিউডিনাল, আর আরেকটা হচ্ছে আমরা বলছিলাম ট্রান্সভার্স ডিফারেন্সিয়াল প্রোটেকশন। তো এই ট্রান্সভার্স ডিফারেন্সিয়াল প্রোটেকশনটাই হচ্ছে আসলে, এক্সকিউজ মি, তো এই ট্রান্সভার্স ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমটাই হচ্ছে আসলে আমাদের ওই যে আমরা গতকালকে যে ইন্টারটার্ন দেখেছি বেসিক্যালি সেরকম। তো আমরা যদি এই স্কিমটা যদি একটু খেয়াল করি, দেখো এখানটায় ধরো আমাদের ইন্টারটার্ন ফল্ট, অর্থাৎ ধরো আমার এই দুইটা টার্ন যদি আমার সমান হয়ে যায়, আলটিমেটলি কি হবে দেখো। প্রথমে আমরা দুইটা জিনিস বুঝি, এইখানে তো একটা উইন্ডিং আছে, এখানে আরেকটা উইন্ডিং আছে, এখানে আরেকটা উইন্ডিং আছে। এখন এই সবগুলো উইন্ডিং মেবি ডাবল, দুইটা প্যারালাল ভাগ ভাগ করে দিছে। সো আমাদের এখানটায় এটা আর সেটা, এই ফেজ এ আর ফেজ বি এর উইন্ডিংটা আমরা দেখাইনি, আমরা ফেজ সি টা দিয়েই আমরা দেখতেছি। তো সেটা কিরকম, সেটা হচ্ছে এই যে দেখো, আমার এই জায়গার দুইটা ফেজ সি কে, উইন্ডিং কে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তো তার মধ্যে দিয়ে আমার এক্সপেকটেশন হচ্ছে দুইটা দিয়ে নর্মাল টাইমে দুইটা দিয়ে সেম অ্যাম্পিয়ার যাবে। যদিও এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন দেখাইছে, কিন্তু ধরো যদি আমরা প্রথমে নর্মাল কন্ডিশনটা চিন্তা করি, আমার এদিকেও 3500, এদিকেও 3500 যাবে, 35 অ্যাম্পস যাবে, এবং ফাইনালি এটা ইগনোর করা আপাতত, ফাইনালি আমার এদিক দিয়ে আবার কত, 3500 মিলে 7000, 7 কিলো অ্যাম্পস আমার এদিক দিয়ে ফ্লো করবে। সুতরাং সিস্টেম থাকবে নর্মাল। কিন্তু যদি অ্যাবনর্মাল কন্ডিশন হয়, আচ্ছা নর্মালেরটাই আর একটু ডিটেলস আমরা দেখি, নর্মাল কন্ডিশনে কি হচ্ছে, আমার এদিকে 3500 অ্যাম্পস, এদিকে 3500 অ্যাম্পস। এখন এই 3500 অ্যাম্পস যখন এদিক দিয়ে যাবে, এই যে 3500 অ্যাম্পস এদিক দিয়ে গিয়ে এদিকে চলে যাচ্ছে, 3500 অ্যাম্পস এই যে এদিক চলে যাচ্ছে। আর সিটি গুলা কি হচ্ছে, এই যে সিটি গুলা আমরা দেখতেছি যে ডট দিয়ে যদি ঢুকে প্রাইমারিতে, তাহলে সেকেন্ডারিতে ডট দিয়ে কারেন্টটা বের হবে 3500/5, তাহলে 3500 অ্যাম্পিয়ার যদি এদিক দিয়ে যাইতো, 5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে এই ডট দিয়ে বের হইতো। আবার সিমিলারলি 3500 যদি এদিক দিয়ে যাইতো, 5 অ্যাম্পস এই যে এদিক দিয়ে বের হইতো। এখন দেখো কি হইতো,
এই 5 অ্যাম্পস এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিকে 5 অ্যাম্পস এদিকে 5 অ্যাম্পস এই যে এদিকে 5 অ্যাম্পস, রাইট? অর্থাৎ এই যে আমার রিলেটা, এই রিলে দিয়ে কোনোভাবেই সে কি করতো না, ফ্লো করতো না। কেন ফ্লো করতো না? কারণ রিলের এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা সেম পটেনশিয়াল পয়েন্টে থাকতো, দুইটার মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকতো না। ফলে এখানে কখনোই কি করতো না, কোনো লোড এই জায়গায় আমরা পাইতাম না, রিলেটা কোনো ধরনের কোনো কারেন্টের প্রেজেন্স পাইতো না। কিন্তু যখনই যেই মুহূর্তে আমার এটা 3000 অ্যাম্পস হয়ে গেল, এগেন অল্প ছোট্ট একটা ফল্টের কারণে আমার এটা তাহলে 3000 অ্যাম্পস আর এটা 3500 অ্যাম্পস, তখন এইটা কিন্তু এদিকে যদিও 5 অ্যাম্পস ক্যারি করবে এটা, কিন্তু এদিক দিয়ে ক্যারি হবে 4.28 অ্যাম্পস, রাইট? 3500 আমরা যদি 3000 অ্যাম্পস যদি পাই, 3500 ইস টু 5 অ্যাম্পস সিটির জন্য পাবো 4.28 অ্যাম্পস। তাহলে এদিক দিয়ে আসতেছে 4.28 অ্যাম্পস, অন্যদিকে এই দিকে ফ্লো হওয়ার কথা 5 অ্যাম্পস। তার মানে এই ডিফারেন্সটা কোন দিক দিয়ে ফ্লো করবে আসলে? বা এদিক দিয়ে আসবে 4.28 আর এদিক দিয়ে 5, তাহলে ডিফারেন্সটা হচ্ছে আসলে এই পাথ দিয়ে, স্পিল পাথ দিয়ে, সেটা হচ্ছে কি 0.72 অ্যাম্পস আমার স্পিল পাথ দিয়ে ফ্লো করবে। তাহলে এটাকে ট্রান্সভার্স বলার আরেকটা কারণ হচ্ছে, ট্রান্সভার্স হচ্ছে গিয়ে মানে হচ্ছে আসলে লাইন বরাবর নেয় না, একটু পেঁচানো কইরা নেয়। মানে হচ্ছে অনেকটা প্যারালালে একটার সাথে আরেকটার ক্রস কানেকশন করে যে যখন নিবে তখন আমরা সেটাকে বলি ট্রান্সভার্স। তো যে ধরো যে উইন্ডিং আছে, একটা সেম উইন্ডিং কেই সে কি করলো, সে সেম উইন্ডিং কেই ধরো যে টাইনা দুইটা ভাগে ভাগ করছে, যদি এটা আরো বেশি হইতে পারে, কিন্তু দুইটা ভাগে ভাগ করে কি করছে, তারপরে সে দুইটার মধ্যে একটা যখন ডিফারেন্সিয়াল স্কিম সে অ্যাড করছে ক্রস ক্রস কানেকশনের মাধ্যমে, তখন গিয়ে হচ্ছে গিয়ে আমাদের কি হইল পাইলাম আমরা, এটাকেই আমরা বলতেছি ট্রান্সভার্স প্রোটেকশন। এইটার আরেকটা সিম্পলিফাইড ডায়াগ্রাম, এইটারই সিম্পলিফাইড ডায়াগ্রাম আমি একসাথে দেখাচ্ছি তোমাদের, আমরা যাতে তোমরা কনফিউজ না হও। সেটা আমরা সিম্পলিফাইড ডায়াগ্রামটা আমরা পাবো হচ্ছে কোথায়, এই যে এখানে স্ট্যাটরের ইন্টারটার্ন প্রোটেকশনে। দেখো এখানে সবগুলাতেই দেখাইছে, আমাদের ওই জায়গায় শুধু একটা ফেজে দেখাইছিল, রাইট? এখানে সবগুলা ফেজে দেখাইছে। জাস্ট ফর দ্য রেকর্ড এই মুহূর্তে আরসি, এই যে এটা ভুলে যাও, সার্কুলেটিং কারেন্টটা এটা ভুলে যাও। শুধুমাত্র যেটার দিকে কনসেন্ট্রেট করবা সেটা হচ্ছে এই পার্টটুকু। ওকে, শুধুমাত্র এই যে এইটুকু, এই যে এখান থেকে এই যে এইটুকু পর্যন্ত, এইটুকু আমরা দেখি। তো আমার S1 আর S2 মিলে হচ্ছে আমার একটা ফেজের উইন্ডিং। ওকে, তাহলে S1 আর S2 যে একটা ফেজের উইন্ডিং, সেখানে এই দুইটা ফেজের মাঝখানে আমার কি করলাম, আমি দুইটা সিটি লাগাইলাম। সেই দুইটা সিটি আবার কিন্তু ক্রস কানেক্টেড, আমরা আগেও বলছি তোমাদেরকে। এবং সেই দুইটা ক্রস কানেকশনের মাঝখানে আমার একটা রিলে। সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত এই সিটির ইনডিউসড কারেন্ট এবং এই সিটির ইনডিউসড কারেন্ট সেম থাকবে, ততক্ষণ কোনোভাবেই এই স্পিল পাথটা দিয়ে কারেন্ট প্রডিউস হবে না, কারেন্ট ইনডিউস হবে না। অন্যদিকে যখনই আমার এই দুইটার মধ্যে দিয়ে যদি আমার কখনো ইন্টারটার্ন, এই টার্নের মধ্যে যদি আমার যদি ইন্টারটার্ন যদি আমার কোনো ফল্ট হয়, তখনই আমার S1 এবং S2 এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা সেম হবে না। S1 S2 এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো সেম না হওয়া মানে হচ্ছে এই সিটি এবং এই সিটির সেকেন্ডারি কারেন্টটা সেম হবে না। এই দুই সিটির সেকেন্ডারি কারেন্ট যখনই সেম হবে না, তখনই তাদের ডিফারেন্সটা যাবে, ফ্লো করবে আমার এই রিলেটা দিয়ে। আর এখানকার যে R1টা, খেয়াল করো সবগুলোর নাম R1টা দিছে, এই R1টাই হচ্ছে আমার ইন্টারটার্ন প্রোটেকশনটার জন্য আমার কাজ করতেছে, যে রিলেটা সেটা হচ্ছে আমার R1। অন্যদিকে এই প্রোটেকশন এখানে খেয়াল করো, এটা একটু ডিটেলস, একটু বড় প্রোটেকশন। আমার এখানটা যে তিনটা ফেজের মধ্যে তোমরা চিন্তা করো তো, ধরো এই রিলেটা চিন্তা করো, আরসি একটা রিলে। এই রিলেটা কি করতেছে দেখো তো, এখানকার এখানকার সে এবং এখানকার, অর্থাৎ আলটিমেটলি উইন্ডিং এর শুরুতে এবং পরের দুইটার মাঝখানের সে কি করতেছে, একটা ইয়ে নিচ্ছে, কি বলবো এটাকে, ডিফারেন্সিয়াল একটা স্কিম সে প্রোভাইড করতেছে এইটার, এই আরসিটা। কারণ হচ্ছে এই যে এই উইন্ডিং, সরি এই সিটি আর এই সিটি, এই দুইটা সিটি দিয়ে এইখানকার। আচ্ছা একটা কোশ্চেন করি দেখি, বলো তো এটা আনসার গতকালকে স্যার তোমাদেরকে দিছিলাম, দেখি কে বলতে পারবা। তোমরা কয়জন আছো আজকে? 8 জন, গ্রেট। আহ মৌ, মেহনাজ আক্তার মৌ, আমাকে বলো তো দেখি, কেন আমাদের এই ডিফারেন্সিয়াল আরসি, এই ডিফারেন্সিয়াল স্কিম থাকার পরেও ইন্টার টার্নের জন্য আমার অন্য আরেকটা স্কিম প্রোভাইড করতে হয়? আমার ইন্টারটার্ন ফল্টের জন্য কেন আমার এই জায়গায় আরেকটা স্কিম প্রোভাইড করতে হয়? আমার যদি এখানটায় কোনো ফল্ট হয়, অবভিয়াসলি আমার এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্ট তো আমি দেখবো যে চেঞ্জ হবেই। তাহলে কেন নর্মাল ডিফারেন্সিয়াল স্কিম নট গুড এনাফ? বলো, একটা আইডিয়া দিতে পারবা, স্লাইট আইডিয়া?
আচ্ছা, মৌকে পাচ্ছি না, তাহলে হচ্ছে আম, খন্দকার মাহমুদা। খন্দকার মাহমুদা, তুমি কি আনসার করতে পারবা? আসসালামু আলাইকুম স্যার। স্যার কালকে ওয়ালাইকুম সালাম। ক্লাসে আমি ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা এটা বলছিলাম একটু, যে গতকালকেও বলছি, আজকে আরেকটু বলি স্যার। কারণ হচ্ছে কি, আমরা দেখবো যে আমার এই ইন্টারটার্ন ফল্টের ক্ষেত্রে আমার আসলে যে কারেন্টটা হয়, কারেন্টটা দেখা যাচ্ছে যে আমার আগে আর পরের যে কারেন্টটা, সেই দুইটা কারেন্টই দেখা যাচ্ছে যে খুবই নেগলিজিবল হয়ে যাচ্ছে। আসলে দেখা যাচ্ছে ইন্টারটার্ন ফল্টে অনেক সময় এমন হয় যে দুইটা কারেন্টই নেগলিজিবল হয়ে যায়। তো দুইটা কারেন্ট যখন নেগলিজিবল হয়ে যায়, তাদের ডিফারেন্সটা দেখা যাচ্ছে যে খুবই নেগলিজিবল হয়। আবার আমি যদি বলি ওভার কারেন্ট, ওভার কারেন্টে অলরেডি কারেন্টটা কম হয়। আসলে যে কারেন্টটা হয় কম হয়, তো এই কম কারেন্টের ফলে মানে বাইরে এবং পিছনের যে কারেন্টটা, সেই দুটা কারেন্ট কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ওভার কারেন্ট প্রোটেকশন স্কিমটা, ওভার কারেন্ট রিলেটাও ভালো কাজ করে না। আর ডিফারেন্সটা দেখা যাচ্ছে অলরেডি কারেন্টের ভ্যালুটা ছোট হয়ে যায়। এটা ডিটেলসটা গত ক্লাসের লেকচার থেকে একটু দেখো। সো এনিহাউ, দেখো আমাদের এই মুহূর্তে কনসার্ন কিন্তু শুধু আমি ছিলাম আর ওয়ান এটা নিয়ে। ইন আদার ওয়ার্ডস, আমাদের পার্টিকুলারলি এই যে এই স্কিমটা নিয়ে, শুধু এইটা নিয়ে আমি এই মুহূর্তে কনসার্ন ছিলাম। এখন আমরা একটু ব্যাক করছি, বললাম যে একটু ইন ডিটেলসে যখন আমরা আসলে দেখবো যে আমাদের আসলে আর্মেচারের উইন্ডিং গুলো কি কি প্রোটেকশন আমরা লাগাচ্ছি, রাইট, অল্টারনেটরের ক্ষেত্রে, তখন আমরা দেখতেছি যে আমরা বললাম যে এখানটায় যে আমার যেমন এইটা ইন্টারটার্ন প্রোটেকশন দিচ্ছে, তেমনি আরো দুইটা আর একটা প্রোটেকশন স্কিম আছে, আরসি। এবং এই আরসিটা কিন্তু যেমন ফেজ ফল্ট দিচ্ছে, তেমন গ্রাউন্ড ফল্টের এগেনস্টেও প্রোটেকশন দিবে এই আরসিটা। কেমনে? কারণ হচ্ছে আমাদের আলটিমেটলি, যেমন ধরো যখন ফেজ ফল্ট মানে হচ্ছে কি আমার অবভিয়াসলি তখন আমি যে দেখবো যে আমার এগুলার মধ্যে দিয়ে যদি এই দুইটার মধ্যে দিয়ে যদি আমার ডিফারেন্স তৈরি হয়, তার মানে আমি ফেজ ফল্টে আমি বুঝতেছি। এবং সিমিলারলি তিনটার যে সামেশন, এই তিনটা সামেশন যদি কখনো যদি আমার গ্রাউন্ডে, যখনই আমার যদি ফেজ টু গ্রাউন্ড ফল্টে যদি হয়, তখনও আমার এই তিনটার ক্ষেত্রে কি হবে না, আমার প্রতিটা যে কোনো একটার অবশ্যই কি দেখবো আমি, এই দুইটা ফেজের মাঝখানে, সরি দুইটা ফেজের মাঝখানে না, যে কোনো একটা ফেজে ডেফিনেটলি আসলে আমি কি পাবো, একটা দুইটা সিটির মাঝখানে আমি একটা ডিফারেন্স পাথ পাবো, সরি ডিফারেন্স কারেন্ট পাবো। স্পিল পাথ দিয়ে অবশ্যই কারেন্ট ফ্লো করবে। সুতরাং এই পার্টিকুলার আরসি রিলে গুলা, সেগুলো কিন্তু দুইটা টাইপের প্রোটেকশন দিচ্ছে। একটা হচ্ছে তোমার এই যে যেটা বললাম ফেস টু গ্রাউন্ড, আর একটা ফেস টু ফেস ফল্ট। নর্মালি আমাদের সিম্পল ভাষায় ফেস ফল্ট এবং গ্রাউন্ড ফল্ট বা ফল্ট আমরা যে বলি। তাহলে দেখো, আহ আমাদের এই প্রোটেকশন স্কিমটা এমন একটা প্রোটেকশন স্কিম, এখন আমরা যেটাই আছি, এই প্রোটেকশন স্কিম একই সাথে ফেস ফল্টের এগেনস্টে দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে স্টেটরের জন্য, ফেস ফল্টের স্টেটরের ক্ষেত্রে ফেস ফল্ট, আর্থ ফল্ট এবং ইন্টারটার্ন ফল্ট, একসাথে তিনটা ফল্টের জন্যই এই ফিগারটা যেটা, সেটা আমার একটা প্রোটেকশন স্কিম। ওকে, এবং সেইখানটায় এই রিলেগুলা কোনটা, যেটা ফেস ফল্ট থেকে প্রোটেকশন দিচ্ছে, যেটা আর্থ ফল্ট থেকে প্রোটেকশন দিচ্ছে। অন্যদিকে এই যে ভিতরের যে ট্রান্সভার্স প্রোটেকশন স্কিমটা, সেটার মাধ্যমে আমরা পাচ্ছি শুধুমাত্র ইন্টারটার্ন ফলটা, রাইট। গত বছর এই যে এরকম একটা কোশ্চেন আসছিল পরীক্ষায়, যেটা তোমার ধরো যে একই সাথে তিনটা প্রোটেকশন স্কিম, স্টেটরের জন্য তিনটা প্রোটেকশন স্কিম প্রোভাইড করতে পারে, এরকম একটা স্কিম শুধু আঁকতে বলা হয়েছিল। ওকে, যে মানে বেসিক্যালি আলটিমেটলি তোমার এই যে এই ফিগারটা আঁকতে দিছে, 22.7টা আঁকতে দিয়েছিল। তো অ্যাগেন যদি তোমার ডেসক্রিপশনে যদি আসে, তুমি নরমালি ডিসক্রাইব ইজিলি, হোপফুলি ইজিলি ডিসক্রাইব করতে পারবা যে এই তিনটা রিলে কিভাবে আমার প্রোটেকশন দিচ্ছে ফেস ফল্ট এবং আর্থ ফল্টকে, এবং অবভিয়াসলি এই রিলে গুলা দিচ্ছে আমাকে ইন্টারটার্ন প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, এরপরে তোমাদের 8.4 রোটর ফলস, যেটা 8.4 এবং 8.5, 8.5 এর মধ্যে আসলে দুইটা স্পেশালি যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার এই যে ওভার স্পিডিংটা, আর একটা হচ্ছে লস অফ এক্সাইটেশনটা। এই দুইটা জিনিস তোমাদের সেলফ স্টাডি। আবার বলতেছি, আলটিমেটলি তিনটা জিনিস দিলাম, 8.4 রোটর ফলস, তারপর হচ্ছে গিয়ে আজ এখানে বেসিক আইডিয়া দিছে, বুঝছো, তো এই বেসিক আইডিয়াটাই তোমাদের দরকার। এবং হচ্ছে 8.5 এর ক্ষেত্রে স্পেশালি হচ্ছে গিয়ে আমার ওভার স্পিডিংটা এবং লস অফ এক্সাইটেশনটা, এই দুইটা জিনিস তোমাদের সেলফ স্টাডি। আলটিমেটলি তিনটা জিনিস হলো এগুলা সেলফ স্টাডি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের প্রোটেকশনের ম্যাথ, জেনারেটর অল্টারনেটিভ প্রোটেকশনের ম্যাথ। আচ্ছা, অল্টারনেটিভ প্রোটেকশনের যে ম্যাথ, অল্টারনেটিভ প্রোটেকশনের ম্যাথ গুলো হচ্ছে আইডিয়াটা সিম্পল। আচ্ছা, প্রথমে বলে দিই,
আমরা তো অলরেডি জানি যে আমাদের যে ওয়াই কানেক্টেড যে উইন্ডিং আর্মেচার উইন্ডিং গুলা সেই ওখানকার নিউট্রাল পয়েন্ট থেকে আমরা কি করব, একটা গ্রাউন্ডিং মানে এটাকে অবশ্যই একটা আর্থিং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা গ্রাউন্ডিং করে রাখবো। এখন এখানটায় একটা জিনিস মানে খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখা, সেটা হচ্ছে আমাদের যে উইন্ডিং গুলাকে, এই যে আর্মেচার উইন্ডিং, এই আর্মেচার উইন্ডিংটা আমরা আসলে 100% প্রোটেকশন দেই না। মানে কি? আচ্ছা, মানে হচ্ছে ধরো এই যে আর্মেচার উইন্ডিং, 3টা আর্মেচার উইন্ডিং তোমরা দেখতেছো, এই আর্মেচার উইন্ডিং প্রথমে একটা জিনিস বুঝো, নিউট্রাল আমার যখন সিম্পল জেনারেল কন্ডিশনে, নমিনাল কন্ডিশনে আমার যখন এই নিউট্রালে ভোল্টেজটা 0, আমার এই পয়েন্টে ভোল্টেজটা আমার রেটেড ভোল্টেজ, রাইট? যে ফেজ ভোল্টেজ, যেটা ফুল যখন উইন্ডিংটা আমি নিচ্ছি তখন এই ভোল্টেজটা রেটেড ফুল ভোল্টেজ। ফর এক্সাম্পল এই জায়গায় যেটা আমি বি পয়েন্টে যদি আমি ভোল্টেজটা নিতে চাই, মেজার করতে চাই, যখন আমার নর্মাল কন্ডিশন, তখন আমার যত যেই রেটেড কন্ডিশন আমার অল্টারনেটরটার, সেই ফেজ ভোল্টেজটা আমি পাবো বিতে। লেটস সে এই পয়েন্টে, এই পার্টিকুলার যে পয়েন্টটা দেখাইছে এখানে এ, এটা ওরা বুঝাইতে চাইছে এখান থেকে এইটুকু তো 100% উইন্ডিং, এইটা সাপোজ 10%, অ্যাগেন এটা অ্যাজিউম করে নিতে বলছে 10%, যদিও মানে মানে তুমি যদি অঙ্কনের হিসাবে চিন্তা করলে অলমোস্ট 40%, রাইট? বাট ইগনোর দিস, সাপোজ এটা 10%, কোত্থেকে? এই যে এই এন্ড থেকে, নিউট্রাল থেকে 10%, এইটুকুর মধ্যে দিয়ে সাপোজ। এখন এই পয়েন্টে যদি আমি একটা ভোল্টেজ মেজার করি, সেটা কিন্তু হবে আলটিমেটলি এই 100%-এ যত, সাপোজ হাইপোথেটিক্যালি স্পিকিং আমার এই জায়গায় আমি ফেজ ভোল্টেজ পাচ্ছি ধরো সাপোজ 6 কিলোভোল্ট পাচ্ছি সাপোজ, আর ফেজে 6 কিলোভোল্ট, এখানে 6 কিলোভোল্ট, এই জায়গায় 6 কিলোভোল্ট। তাহলে এইখানটা যদি আমি 6 কিলোভোল্ট যদি পাই, সেটা পাইতাম আমি 100% উইন্ডিং এর এগেনস্টে। কিন্তু যদি আমি 10% উইন্ডিং চিন্তা করি, আমার নিউট্রালের এন্ড থেকে উইন্ডিং এর 10%, টোটাল উইন্ডিং যেটা তার 10% যদি নেই, তাহলে আমি পাবো 6-এর 10% কিলোভোল্টে, রাইট? ততটুকু পাইতাম। এখন যদি আমি এইখানটায় যদি একটা শর্ট সার্কিট হয়, সাপোজ আমার উইন্ডিং এর এই জায়গা থেকে এই জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে, এখন তখন আমার কারেন্টের ফ্লোটা হবে কিরকম? যেহেতু আমি এই জায়গায় গ্রাউন্ড করে রাখছি এবং এটাও গ্রাউন্ডিং হয়ে গেছে সামহাও, তার মানে কারেন্টের ফ্লোটা হবে তাহলে এইটুকু, এই 10% উইন্ডিং যেটুকু ইএমএফ প্রডিউস করতেছে, তাহলে এইটুকুই আমার ব্যাটারিটা ধরি, তাহলে 6 কিলোভোল্টের 10% ধরে নিলাম। 6 কিলোভোল্টের 10% এই যে এদিক দিয়ে সব, তার মানে আলটিমেটলি এটাকে আমি চিন্তা করতে পারি 10% নিয়ে একটা ব্যাটারি বা এসি সোর্স, আমার এই যে এইভাবে কারেন্টটা ফ্লো করতেছে। ওকে, কারেন্টটা এই যে এইভাবে 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 ফ্লো করতেছে, আলটিমেটলি যেহেতু দুইটাই গ্রাউন্ডেড, এই যে এইভাবে ফ্লো করতেছে। এখন আমরা ছিলাম কোন পয়েন্টে? স্যার বলছিলাম যে আমরা কিন্তু উইন্ডিং 100% প্রোটেক্ট করি না। তো এখন আমি দেখাইলাম তোমাদেরকে যে সাপোজ আমার 10% যদি আমি প্রোটেক্ট করি, তাহলে কিভাবে আমার কতটুকুতে আমার কি হচ্ছে। তো এই কথাটা বলতেছি এই কারণে, কেন আমি 100% প্রোটেক্ট করি না। 100% প্রোটেক্ট করা মানে হচ্ছে গিয়ে, ফার্স্ট অফ অল প্রথম কথা আমাকে বুঝতে হবে যে আমার কখনোই নিউট্রালের কাছে, আসলে নিউট্রাল পয়েন্টের খুব কাছাকাছি জায়গায় ফল্ট হওয়ার প্রবাবিলিটি অ্যাকচুয়ালি খুব কম থাকে। নিউট্রালের কাছাকাছি পয়েন্টে ফল্ট জেনারেলি হয় না। আর আরেকটা হচ্ছে গিয়ে, এই জায়গায় যে ফল্ট গুলা যদি হয় নিউট্রালের এই এন্ডের কারণে, আমরা এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা ইউজ করি তার উপর ওভারঅল যে আলটিমেটলি যদি আমি উইন্ডিং এর খুব কাছাকাছি যদি হয়, তখন যেই ইএমএফটা ইনডিউস হবে, যেই ইএমএফটা ফল্ট কারেন্টটাকে ফ্লো করাবে, সেটার মানটা হয় কম। অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো, আমি 100% উইন্ডিং থেকে যেই ইএমএফটা পাবো, আমি তার যদি 10%টা চিন্তা করি, তাহলে তার 10% পাবো। তো ফর এক্সাম্পল, উদাহরণ দিতে সুবিধা হবে বলে ধরো আমি 100 ভোল্ট পাই, তাহলে যদি 10% নিতাম উইন্ডিং থেকে তাহলে পেতাম 10 ভোল্ট, যদি 20% নিতাম উইন্ডিং থেকে তাহলে পেতাম 20 ভোল্ট। সুতরাং বুঝতেই পারতেছো যে আসলে প্রথম যে 10%, তো এইটা জেনারেল প্র্যাকটিসটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 15%, 10-15% আনপ্রোটেক্টেড রাখা হয়। আমরা বাকি 85%টাকে প্রোটেকশন রেখে নিউট্রাল থেকে দেখা যাচ্ছে যে কাছাকাছি 10-15% আনপ্রোটেক্টেড রাখা হয়। আনপ্রোটেক্টেড রেখে আমার সিস্টেমটা ডিজাইন করা হয়। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে যে কেন আমার এটা করা হয়, এই কোশ্চেনটা শুনো, মনোযোগ দিয়ে শুনো, কেন কেন আমার 10-15% আনপ্রোটেক্টেড রাখি। তার মেইন কারণ হচ্ছে নিউট্রাল পয়েন্টের কাছাকাছি, প্রথম দুইটা কি পয়েন্ট, নিউট্রালের কাছাকাছি ফল্ট হওয়ার প্রবাবিলিটি কম। সেকেন্ড হচ্ছে নিউট্রালের কাছাকাছি যদি ফল্ট হয়ও,
আমার ওভারঅল সিস্টেম কনফিগারেশনটা এমন থাকে যে আমার খুব ড্যামেজিং কারেন্ট প্রডিউস হয় না। এই কারণে আমরা টোটাল 100%টাকে প্রোটেক্ট করি না। আমরা জেনারেলি স্পিকিং 10 থেকে 15% আমরা অলওয়েজ আনপ্রোটেক্টেড রাখি। আই থিঙ্ক আই থিঙ্ক এই জায়গাটা যে কোন বইতে আছে, কোন জায়গা থেকে পড়েছি আমি একটু কনফিউজ। আমরা যে এটা অবশ্যই আছে, আচ্ছা যাই হোক, এই মুহূর্তে হোপফুলি এই দুইটা কি পয়েন্টস তোমরা মাথায় রাখতে পারবা। এনিহাও, আচ্ছা এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কিভাবে 10% বা 15% এটা আনপ্রোটেক্টেড রাখতেছি, বা বাকি 80% বা বাকি 85% আমি প্রোটেক্ট করতেছি, এইটা আমি কিভাবে করতেছি এটা তো আমি বুঝলাম না স্যার। রাইট, আপনি বলতেছেন যে 10 থেকে 15% প্রোটেকশন দিব না, বাকি 85% বা বাকি 90% আপনি প্রোটেকশন দিবেন। গুড, কিন্তু সেটা কিভাবে দিবেন সেই কনসেপ্টটা আমাদের, এখন আমরা সেই কনসেপ্টটায় আসবো। এটার জন্য আসলে এখানে মোট 7টা ম্যাথ আছে, সেম টাইপের ম্যাথ, সবগুলো ম্যাথই সেম। আচ্ছা, 4টা করে দেওয়া আছে, 3টা উদাহরণের মধ্যে আছে আর কি। তো দেখো, আমরা একটু কোশ্চেনটা দেখি। আসলে কোশ্চেনটা বলে দিছে তোমাকে এই একটা জেনারেটর অল্টারনেটরের পার্টিকুলার্স দিছে তোমাকে, তারপরে এক কথা বলে দিছে পারফেক্ট রিঅ্যাকট্যান্স 10%। আচ্ছা, একটু ছোট্ট একটা জিনিস বলে দিই, যদিও তোমাদের মানে একটু রিভিউ করি। পারফেজ রিঅ্যাকট্যান্স 10%, প্রথমে আমাকে বুঝতে হবে পারফেজ রিঅ্যাকট্যান্সটা আমরা যে ওই যে পার ইউনিট যেই প্যাটার্নটা সেই প্যাটার্নটাই ফলো করে আমরা বলি। তো পারফেজ রিঅ্যাকট্যান্স 10%, এটার তার মানে হচ্ছে আমি যদি ফুল রিঅ্যাকট্যান্স যদি 100% হয়, তাইলে প্রতিটা ফেজের যে আমার যে আলটিমেটলি যে রিঅ্যাকট্যান্সটা পার ইউনিট সিস্টেমে, সেটা আমাকে বলে দিচ্ছে যে এই জায়গায় হচ্ছে 10%। তো এটার ইউজটা আমরা কিভাবে হয় একটু পরে ম্যাথেই দেখতেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আহ, আহ, আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম যে একটা রিজন হচ্ছে যে আমরা এটাকে অলওয়েজ পার্সেন্টেজে দিই, পার্সেন্টেজ আকারে প্রকাশ করি। তার কারণ হচ্ছে গিয়ে তাহলে আমাদের ফল্ট কারেন্টের সিভিয়ারিটিটা বুঝতে সুবিধা হয়। তো এই কারণটা হচ্ছে কি আমরা অলওয়েজ আসলে এটাকে পার্সেন্টেজ আকারে বইলা থাকি আর কি আমাদের প্রোটেকশন সিস্টেম। আচ্ছা যে আমাদের ইয়েটা শেষ করি, কোশ্চেনটা শেষ করি। আমাদের কিছু ডেসক্রিপশন দিয়ে দিছে। আচ্ছা, এরপরে একটা জিনিস বলে দিছে যে আমার যেই কারেন্টসটা মিনিমাম পিক আপ কারেন্ট বলে দিছে 175 অ্যাম্পিয়ার। পিক আপ কারেন্ট সেটা হচ্ছে 175 অ্যাম্পস। আর আমাকে বলে দিচ্ছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ আর্থিং রেজিস্ট্যান্স। আমার যে এই জায়গায় যে রেজিস্ট্যান্সটা আমি লাগাবো, রেজিস্টরটা যে লাগাবো, তার রেজিস্ট্যান্স কত হবে যদি আমি এনশিওর করতে চাই যে আমার অল্টারনেটরের উইন্ডিং এ 10% থাকবে, খেয়াল করো, আনপ্রোটেক্টেড। আচ্ছা, 10% বলছে আনপ্রোটেক্টেড রাখতে। ওকে, তাহলে 10% আনপ্রোটেক্টেড রাখার জন্য আমি কিভাবে, কত রেজিস্ট্যান্স আমি এই জায়গায় অ্যাড করবো, ওহমিক ভ্যালুটা কত? তো দেখো, অবভিয়াসলি আমরা গত ক্লাসেও এটা দেখছি, আমি যখনই আমার এমভিএ দেওয়া থাকবে এবং তার লাইন ভোল্টেজটা দেওয়া থাকবে, আমরা সেটা ইজিলি ফেজ ভোল্টেজ আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। আমরা জানি যে লাইন অলওয়েজ বড় হয়, সুতরাং যদি আমার ফেজ দরকার হয় তাহলে লাইনকে √3 দিয়ে ভাগ করব। আচ্ছা, এরপরে আমার যে এইটা যেটা ভোল্ট এম্পিয়ারকে যদি আমি ভোল্ট দিয়ে ভাগ করি তখন আমি অ্যাম্পিয়ার পাবো। রাইট, এগুলো নমিনাল, মানে রেটেড যেটা ফুল লোড হিসাবে আমরা বলি। তাহলে আমার যে ভোল্টেজ পার ফেজ যেটা 6.6 কিলো ভোল্টের জন্য 10⁻³ তোমাদের এটা তোমরা তো আসলে আছেই 6-7 জন মনে হয়। তোমাদের মধ্যে কার কি প্রবলেম আমার তো অনেক মানে বলতে চাচ্ছি যেটা একটু কাইন্ডলি অবশ্যই যদি এটা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার থাকে তাহলে যেন তুমি এখানে 10⁻6 বসাও, যেখানটা দরকার আর কি, সরি যে জায়গায়। আর যদি কিলো ভোল্ট যদি থাকে, কেভিএ যদি থাকে, তখন যেন এখানে মানে 10⁻³ বসাও। জাস্ট এই সিম্পল জিনিসগুলো একটু খেয়াল করো। সো এনিহাও আমার মেগা ভোল্ট অ্যাম্পিয়ারকে আমি ভোল্ট দিয়ে ভাগ করলে আলটিমেটলি আমি কি পাবো, আমি অ্যাম্পিয়ারেজটা পাবো। তো এখানে ফুল রেটেড যে কারেন্টটা, সেই রেটেড কারেন্টটা বের করছে। দেখো আমার 10 এমভিএ ডিভাইডেড বাই √3 ইন্টু আলটিমেটলি 6.6 কিলোভোল্ট। রাইট, তাহলে আমি পার ফেজের আমি ইয়েটা পেয়ে গেলাম।
আবার সিমিলারলি আমার পার ফেজ ভোল্টেজ যেটা সেটা আমি পেয়ে গেলাম। তাহলে আমার যখন সিস্টেম দেওয়া আছে সিস্টেমের ভোল্টেজটা আমি পেয়ে গেলাম, আমার পার ফেজ ভোল্টেজটা, আর একটা আমি সিস্টেমের আমার রেটেড কারেন্টটা পেয়ে গেলাম। এখন এই যে পার ফেজ ভোল্টেজ 3810, তার মানে হচ্ছে যখন আমি উইন্ডিংটা 100% নিব, এই পার্টিকুলার উইন্ডিংটা যদি আমি 100% নিতাম, তখন আমি এখান থেকে এখানে পাইতাম 3810 ভোল্ট। আমি যদি এটা 10% নিই, তখন আমি 3810-এর 10% পাবো, রাইট? তার মানে এটাকে যদি 38.1, রাইট, 1 ভোল্ট পাবো আমি। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমার ভোল্টেজ পার ফেজ এটা, রেটেড কারেন্ট হচ্ছে আমার এটা। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে যেহেতু বলে দিছে যে আমার এই যে দেখো পার ফেজ রিঅ্যাকট্যান্সটা আমাকে বলে দিচ্ছে হচ্ছে 10%। তার মানে আমি ধরি যে টোটাল রিঅ্যাকট্যান্সটা যদি আমি ধরি, পার ফেজের টোটাল রিঅ্যাকট্যান্সটা যদি এক্স হয়, তাহলে সেই যে এক্স যেটা এক্স, আর এটা আর আমার দেওয়া আছে 10%, তাহলে এক্স পার্সেন্টেজ যেটা সেটা কি হবে আমার, আমার আলটিমেটলি এই যে আমার যে রেটেডটা যেটা, এই রেটেড পার্সেন্ট পার ফেজের যে রিঅ্যাকট্যান্স, সেই রিঅ্যাকট্যান্সটাকে আমি কিভাবে পাই অলওয়েজ, রিঅ্যাকট্যান্স আমি সেইটাকে ভাগ করব কি দিয়ে, আমার যে কারেন্টটা আছে সেই কারেন্টটাকে ভাগ করব পার ফুল যে রেটেড যে কারেন্ট, ফুল লোডের কারেন্ট, সেই রেটেড কারেন্টটাকে আমি ভাগ করব ডেফিনেটলি আমার লাইনের যে ভোল্টেজটা, যত ভোল্টেজের যে লাইন আমার সেটা দিয়ে আমি যদি ভাগ করব, এবং অবভিয়াসলি এটাকে যদি আমি √3 দিয়ে ভাগ করি, তাইলে আমি ফেজেরটা পেয়ে যাবো। আমি কি এত কষ্ট না করে আরো সিম্পলি করতে পারি? হ্যাঁ, আমি খুব সিম্পলি করতে পারি। আমি একটু আগে যে আমি রেটেড কারেন্টটা বের করছি, আমি সেই রেটেড কারেন্টটাকে আমি এই রেটেড ভোল্টেজ, আমার পার ফেজে ভোল্টেজও আছে, সেই ভোল্টেজটা দিয়ে ভাগ করব, ইন্টু 100% নিচ্ছি কারণ এটা 10%, তাহলে এক্স ইন্টু এই 100%। ওকে, তো হোপফুলি এই ক্যালকুলেশনটা পারবা। পার ফেজ রিঅ্যাকট্যান্স 10% থেকে আমি কিভাবে আলটিমেটলি আমার যে ফুলটা যেটা, সেটা কিভাবে বের করব সেটা আমি বের করে ফেললাম। তাহলে এই যে রিঅ্যাকট্যান্সটা, এটা হচ্ছে আমার প্রতিটা ফেজের ফুলটুকু। তাহলে 10% উইন্ডিং এ কতটুকু রিঅ্যাকট্যান্স সেটা, তাহলে খেয়াল করি আমি এই যে আলটিমেটলি এই যে আমার যে ফল্ট হইলে যেইটুকু পাথ, আমি যে 10%-এর জন্য, সেই 10%-এর রিঅ্যাকট্যান্সটা আমি পেয়ে গেছি। 10%-এর জন্য এখন আচ্ছা রেজিস্ট্যান্সটা আমার লাগবে, তাহলে যদি 10%-এর রিঅ্যাকট্যান্সটা যদি আমি জেনে যাই, তাহলে 10%-এর রেজিস্ট্যান্সটার সাথে যদি আমি সেটার ফেদর যে যোগ করে করি আমরা ইম্পিডেন্স, আলটিমেটলি সেই ইম্পিডেন্সটা আমি বের করতে পারবো। আমি যদি ধরে নিই ইম্পিডেন্স কিছু একটা ভ্যালু, সেই ইম্পিডেন্স, এখন সেই ইম্পিডেন্সটাকে 10%-এর জন্য যে ভোল্টেজ, সেই ভোল্টেজ দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সেই কারেন্টটা যদি 175-এর সমান হয়, তখনই আমার সেটা কি হবে, সে প্রোটেকশনটা দিবে, কারণ আমার সিস্টেমটা ডিজাইন করতে বলছে 175 অ্যাম্পসের জন্য। তাহলে দেখো এখানে সেই কাজটাই করছে আমার। তাইলে আমার এইটা 10% উইন্ডিং এর যে ইম্পিডেন্স সেটা কি, তাহলে এইটা রিঅ্যাকট্যান্সের 10% প্লাস আমার অ্যাজিউমড রেজিস্ট্যান্সটা, তাহলে এইটা যদি হয় ইম্পিডেন্স, তাহলে এই 10% উইন্ডিং এ আমার কারেন্ট কতটুকু ফ্লো করবে, ফল্ট কারেন্ট কতটুকু, আমার এই 10%-এর জন্য আমরা পাইছিলাম, সরি স্যার 38.1 বলছিলাম না, 10 দিয়ে ভাগ করলে তো 381, তাহলে 381 ভোল্টকে আমি ইম্পিডেন্স দিয়ে ভাগ করব, তখন আমি পেয়ে যাব। আর সেটাই আমি বলছি যে এটা আমার 175-এর সমান হইতে হবে, কারণ আমার ফল্ট কারেন্ট ছিল 175। যদি এই কারেন্টটা 175 অ্যাম্পসের সমান হয়, তখন এইটুকু সিস্টেমে আলটিমেটলি 10% উইন্ডিং এসে প্রোটেকশন দিবে। আলটিমেটলি আমি সেখান থেকে আর এর ভ্যালু পেয়ে গেলাম 2.171 ওহম। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা করলাম, এই 2.171 ওহম দিয়ে আমি যেটা করছি, আমি শুধু এই রেজিস্টারের রেজিস্ট্যান্সটা একটা ফিক্সড রাখছি। ফিক্সড রেখে আমি আসলে অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলছি, এটা ফিক্সড রাখছি, এবং আমি পিক আপ কারেন্টটা যেটা সেইটা, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে শুধুমাত্র এই দুইটা দিয়েই আমি কি করলাম, কন্ট্রোল করলাম যে আমি কতটুকু আনপ্রোটেক্টেড রাখতে পারতেছি, 10% আনপ্রোটেক্টেড রাখবো না 15% আনপ্রোটেক্টেড রাখবো, নাকি যদি আমার সিস্টেম যদি আমার মনে হয় যে না আমি 20% আনপ্রোটেক্টেড রাখতে পারি, তাহলে সেটা রাখবো। তো ম্যাথ গুলো আসলে সব একই ম্যাথ। কখনো তোমাকে রেজিস্ট্যান্স ভ্যালু বের করতে বলছে, বলে দিছে যে 10% আনপ্রোটেক্টেড, কখনো আবার তোমাকে বলে দিচ্ছে যে রেজিস্ট্যান্সের ভ্যালু দিছে, বলতেছে যে তোমাকে হয়তো কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড থাকলো, কখনো বা আবার অন্যভাবে বলতেছে যে আলটিমেটলি এত পার্সেন্ট আছে, এত ওহমের মধ্যে তোমার কতটুকু লাগবে। সবগুলো ম্যাথই সেম। তো একটা ম্যাথ যদি তুমি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড বুঝতে পারো, তাহলে আসলে কোনো ম্যাথে সমস্যা হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কোর কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে। এই ধরনের ম্যাথের কোর কনসেপ্ট কি, অ্যাগেইন তুমি ভোল্টেজ, তোমার রেটিং গুলা থেকে তুমি কি রেটেড ফুল লোড কারেন্টটা বের করতে পারবা, রেটিং গুলা থেকে তুমি কি আলটিমেটলি তুমি কি তো হোপফুলি জানো যে এই যে এখানে যে ভোল্টেজটা দিবে এটা এগুলো লাইন ভোল্টেজ, রাইট, ম্যাথমেটিক্যাল। আর তারপরে তোমার এখানটা যে অ্যাম্পিয়ারটা যে দিচ্ছে, এখান থেকে আমি তাহলে কিভাবে আমি ফেজ ভোল্টেজটা যদি বের করতে হয় সেটা আমি কিভাবে বের করব,
তারপরে তুমি এইটা পারফেক্ট রিঅ্যাকট্যান্সটা যে আসলে কি, আমি अगेन রেটেড ভোল্টেজটাকে সরি রেটেড কারেন্টটাকে, ওই যে তুমি যদি রিঅ্যাকট্যান্স এক্স নরমালি যেটা হওয়া উচিত, রাইট? তাহলে তুমি রেটেড যে কারেন্ট সেটাকে যদি তুমি ভোল্টেজ দিয়ে ভাগ করে আলটিমেটলি সেটাই তোমার ফুল পার্সেন্টেজে যদি নাও এক্স দিয়ে, তাহলে তুমি 10% পাইতেছো। যদি তুমি উল্টা ভাবে যদি হিসাব করতে চাও, এক্স পার্সেন্টেজে যদি নিতে চাও, তাহলে তখন কি আসতো, তখন আলটিমেটলি আসতো ভি বাই আই এর আইটা আসতো, তখন আর এটা আবার আসতো না, অর্থাৎ তুমি যদি এটা এই পাশে নিতা, রাইট? আচ্ছা, সিমিলারলি তারপরে যদি অ্যাগেন আবার আরেকটা কোর কনসেপ্ট আছে তোমার, ধরো এই যে আহ, উম, আচ্ছা ফর এক্সাম্পল তোমাকে সেকেন্ডারি কারেন্টটা তোমাকে সরাসরি না দিয়ে তোমার মানে ধরো একটু আগের ম্যাথে, এই ম্যাথে তোমাকে সরাসরি বলে দিছে 175 অ্যাম্পস, তোমাকে এটা সরাসরি বলে দেয় যে আমার সিটি হচ্ছে এত, ধরো পরের ম্যাথে দেখো সিটি বলে দিছে 1000/5, আর বলে দিছে 0.5 অ্যাম্পিয়ারের জন্য ইয়া করে মিনিমাম অপারেটিং কারেন্ট। এখন অপারেটিং কারেন্ট মানে বা স্পিল কারেন্ট যেটা, সেটা 0.5 অ্যাম্পস। তাহলে আমি তো জানি যে 0.5 অ্যাম্পসটা আমার অপারেটিং কারেন্ট যদি হইতে হয়, তাহলে 0.5 অ্যাম্পস আসলে কত হইতে হবে, মানে হচ্ছে যেটা 1000/5 সিটিতে যদি আমি 0.5 এম্পিয়ার পাই, তাহলে আসলে প্রাইমারিতে ফল্ট কারেন্ট কত ছিল। এগেইন এখানটায় ফল্ট কারেন্ট সরাসরি বলে দিছে 175 অ্যাম্পস, এখানটা একটু ঘুরে তোমার কাছ থেকে জিজ্ঞাসা করছে, তুমি আলটিমেটলি কি করবা? আলটিমেটলি ওই যে যে হয়ে গেল, আলটিমেটলি এই যে 0.5 যেটা, সে 0.5 কে 1000/5 দিয়ে গুণ করবা, রাইট? সেকেন্ডারি উল্টা উল্টা প্রসেস, রাইট? আগে আমরা 100 অ্যাম্পিয়ার দেওয়া থাকতো, সেখান থেকে আমি হয়তো ভাগ করে আমি বের করতাম যে আমার 0.5 অ্যাম্পস অ্যাকচুয়ালি পাচ্ছি, আর এখন আমাকে 0.5 অ্যাম্পস পাচ্ছি আমার সিটির মাধ্যমে, সিটি পাইলট ওয়্যারে। তাহলে আমি অ্যাকচুয়ালি আমার সিটিতে আমার প্রাইমারিতে আসলে কত কারেন্ট ফ্লো করতেছে, এইটা অ্যাগেন পিক আপ কারেন্টটা। তো আলটিমেটলি সবগুলা এই যে এই ধরনের সিম্পল জিনিসগুলাই হচ্ছে গিয়ে আসলে আসে। তারপরে দেখি আমরা এই ম্যাথটা যদি দেখি, এত মিনিমাম অপারেটিং কারেন্ট ফর দ্য রিলিজ 0.75 অ্যাম্পস, অ্যাগেন একই প্রসেস, তোমাকে দেখো সিটি রেশিও বলে দিছে, নিউট্রাল পয়েন্ট আর্থিং রেজিস্ট্যান্স বলে দিছে, ক্যালকুলেট করতে বলছে পার্সেন্টেজ অফ ইচ অফ দ্য স্ট্যাটার উইন্ডিং হুইচ ইজ আনপ্রোটেক্টেড, মানে কত পার্সেন্ট আনপ্রোটেক্টেড এটা বের করতে বলছে। আরেকটা হচ্ছে গিয়া সে 90%-এর জন্য আমি কতটুকু মিনিমাম রেজিস্ট্যান্স লাগতো, রাইট? অ্যাগেন সিম্পল ম্যাথ, আলটিমেটলি ঘুরে ফিরে তুমি যদি এই যে এইটা যদি বের করতে পারো 150 অ্যাম্পস বের করতে পারো, এবং অবভিয়াসলি সবগুলা পার্সেন্টেজ উইন্ডিং থেকে গিয়া তুমি কতটুকু থাকে সেটা বের করে আলটিমেটলি সেম প্রসেস, এম্পিয়ারেজ, দুইটার এম্পিয়ারেজ সেম রাখতে হবে। আমার পিক আপ কারেন্ট কতটুকু বলছে মিনিমাম, তার সাথে গিয়ে আমার কতটুকু উইন্ডিং এর 10% যদি বলে, সেই 10% ফল্টের ক্ষেত্রে কতটুকু এম্পিয়ার হয়, বা 20% ফল্টের ক্ষেত্রে, বা 20% না বলে যে যখন আমাকে বলে দিচ্ছে 6 ওহমের ক্ষেত্রে কতটুকু। আচ্ছা, এই ধরনের ম্যাথে আরেকটা, যখন আমার রিঅ্যাকট্যান্স সরাসরি যদি না দেওয়া থাকে বা রিঅ্যাকট্যান্স এর কিছুই যদি না বলে দেয়, মাথায় রাখতে হবে অলওয়েজ, যদি রিঅ্যাকট্যান্স এর সম্পর্কে আমাকে যদি আইডিয়া না দেয়, তাহলে আমি যে কোনো সময় আমি রিঅ্যাকট্যান্সটাকে, যদি রিলেভেন্ট যদি রিঅ্যাকট্যান্স যদি না দরকার হয়, তাহলে রিঅ্যাকট্যান্স আমি ইগনোর করব। তোমরা প্রথম ম্যাথে একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো প্রথম ম্যাথে আমরা যখন রেজিস্ট্যান্স পাইছি কত, 2.17 ওহম, 171, আর রিঅ্যাকট্যান্স কত ছিল দেখো 0.0436, কত লো। সো রিঅ্যাকট্যান্স এই জন্য যদি আমাকে যদি এরকম ভাবে না বলে দেয়, তখন আমি রিঅ্যাকট্যান্সটা অ্যাভয়েড করে করতে পারবো, কারণ রিঅ্যাকট্যান্সের তুলনা ইয়ার তুলনায় অনেক কম হয়। আচ্ছা 22.4 এর ক্ষেত্রে আবার একটা জিনিস দেখো, বলে দিচ্ছে যে অ্যাজিউম অ্যান আর্থ ফল্ট সেটিং 20%। অ্যাগেইন এই কোশ্চেনটারই এই যে আমার 150 মিনিমাম পিক আপ কারেন্টটা কত, সেইটা বিভিন্ন ওয়েতে বলতেছে। এই ক্ষেত্রে যেটা বলছে যে আর্থ ফল্ট সেটিং 20%, তার মানে হচ্ছে ফুল লোড যে কারেন্ট সেটার 20% আমাকে দিয়ে রাখছে আর্থ ফল্টের ক্ষেত্রে। তোমরা জানো যে আর্থ ফল্টের ক্ষেত্রে তোমাদের মনে আছে একটা কোশ্চেন কিন্তু গতকালকেও আলোচনা করেছিলাম হালকা করে, যে আমাদের যেই প্রোটেকশন স্কিমে 3টা ওভার কারেন্ট রিলে, 3টা ফেজ ফল্ট রিলে ইউজ করা হয় একটা প্রোটেকশন স্কিমে, আর একটা প্রোটেকশন স্কিমে আমরা দেখছি যে 3টা ফেজ ফল্ট না, 2টা ফেজ রিলে এবং একটা আর্থ ফল্ট রিলে ইউজ করা হয়। সেই প্রোটেকশন স্কিমটা সবগুলো একই সার্ভিস দিচ্ছে, কেন ওইটা নিচ্ছি? কারণ ফার্স্ট অফ অল ডেফিনেটলি আর্থ ফল্টের ইয়াটা কম, সেকেন্ড অফ অল মানে কস্ট কম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছিল যে আর্থ ফল্টটা অনেক বেশি সেন্সিটিভ। তার হচ্ছে কি দেখো, আমার ফুল লোডের 20%ই সে মিজার করতে পারবে, রাইট? কিন্তু ফেস ফল্টের ক্ষেত্রে এরকম দেওয়াই যাবে না, ফুল লোডের 20%, ফেস ফল্টের ক্ষেত্রে তো উল্টা দিতে হবে আমার, যে লোডের 20% এক্সট্রা তাকে ক্যারি করতে হইতেই পারে, রাইট? আর এখানটা আমরা আর্থ ফল্টটা কি বলতেছি, ফুল লোডের 20%। তো অ্যাগেইন পিক আপ কারেন্টটা এই জায়গায় তোমাকে এই যে দেখো মিনিমাম ফল্ট কারেন্ট হুইচ উইল অপারেট দ্য রিলে 20% অফ দ্য ফুল লোড কারেন্ট, তার মানে আলটিমেটলি এই যে 20% আমাদের এখানটা যে ফুল লোড কারেন্ট যেটা পাইছিলাম সেটার
সেটা থেকে আমার কতটুকু দিতেছে আলটিমেটলি পিক আপ কারেন্টটা। সো দেখো বাকি সবকিছু সেম, এবং এখানটায় 3টা টিউটোরিয়াল প্রবলেমস আছে। সো জেনারেটর প্রোটেকশন থেকে, যেহেতু অল্টারনেটর প্রোটেকশন থেকেও অ্যাপ্রক্সিমেটলি আশা করা যায় যে তোমাদের এক সেটের মতো কোশ্চেন অল্টারনেটর প্রোটেকশন থেকেও তোমরা পাবা। সুতরাং এগুলা, এই ম্যাথ গুলো প্র্যাকটিস না করার বিকল্প নাই। আমি আবারও বলছি, ম্যাথ গুলো সিম্পল, ওর আন্ডারস্ট্যান্ডিংটা সিম্পল। কিভাবে আমি ফেজ ভোল্টেজটা বের করতে পারি, বা রেটেড কারেন্ট, রেটেড ভোল্টেজ গুলো বের করতে পারি। পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স থেকে আমাকে যদি বলে 10% উইন্ডিং জন্য, সেখান থেকে 10% উইন্ডিং এরটা আমি কিভাবে বের করতে পারি। পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স থেকে আমি যদি আমাকে 15% যদি বলে, সেইটা কিভাবে ক্যালকুলেট করব। তারপরে আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা যে মিনিমাম পিক আপ কারেন্ট, এটা 2-3 ভাবে আমাকে জানতে হইতে পারে। কখনো আমাকে সরাসরি বলে দিলে তো দিলই, সেটা না দিয়ে যদি আমাকে একটা সিটির রেশিওর মাধ্যমে বলে দেয় যে সিটির রেশিও এত 100/5, সেখানে আমি যদি পয়েন্ট 100/5 বা ধরো 1000/5, সেখানে যদি আমি 2.5 পাই, তার মানে কই তুমি মুখে মুখে হিসাব করতে পারো, 1000-এ যদি 5 পায়, 2.5 পাচ্ছে মানে আসলে 500 অ্যাম্পিয়ার। তার মানে হয়তো সেক্ষেত্রে তোমার পিক আপ কারেন্টটা বলতেছে 500। সো অ্যাগেইন এই পিক আপ কারেন্টটা এইভাবে না বলে, আর্থ ফল্টের ক্ষেত্রে তোমাকে বলে দিতে পারে ওই যে এত পার্সেন্ট, যে রেটেড এত পার্সেন্ট রাখতেছে, তোমার কারেন্ট সেটিংটা রাখতেছে এত পার্সেন্ট। অ্যাগেইন সেক্ষেত্রে তুমি রেটেড কারেন্ট যেটা, সেটা থেকে বের করবা। যখনই তুমি এই ইনফরমেশন গুলো পেয়ে যাবা, এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাথটা তোমার যেই সেন্টারে মিলিত হবে, সেটা হচ্ছে তোমার পিক আপ কারেন্ট যেটা তুমি বের করছো, সেইটা ইকুয়ালস টু তোমার যে ফল্টের যে সার্কিট। ফল্টের সার্কিট মানে কি, কত পার্সেন্ট উইন্ডিংটা আসলে আলটিমেটলি ইএমএফ দিচ্ছে, সেইটার সার্কিট। তাহলে ওই একটা কারেন্ট, সেই কারেন্টটা যদি হয় তোমার 100, সাপোজ 100 অ্যাম্পস মিনিমাম পিক আপ কারেন্ট, তুমি সরাসরি হোক কিংবা কোশ্চেনে দেওয়া ডেটা থেকে তুমি বের করছো 100 অ্যাম্পস, তাহলে 100 অ্যাম্পস ইকুয়াল টু কি হবে, আমার ফল্ট সিস্টেমের যে কারেন্ট। ফল্ট সিস্টেমের কারেন্ট মানে কি, ফল্ট সিস্টেমের ই বাই জেড বা ভি/জেড, যেভাবেই বলো না কেন, রাইট? ভোল্টেজটাকে আমি ইম্পিডেন্স দিয়ে ভাগ করব। ইম্পিডেন্সে যদি রিঅ্যাকট্যান্সের কিছুই না থাকে, তাহলে ভি/আর। যদি রিঅ্যাকট্যান্সের কিছু থাকে, তাহলে ভি বাই, অ্যাজ ইউ নো, রুট ওভার ওইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, রাইট? আমরা যেটা যে ভ্যালুটা নিই, জেড স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ওইভাবে যদি হিসাব করো। সো এনি হাউ, তো আলটিমেটলি ই তুমি বের করবা, এবার 10% হোক, 15% হোক, বা 25%, যেটা হোক, সেই পার্সেন্টেজের জন্য তোমার ইএমএফ কতটুকু হচ্ছে, রাইট? এটা তুমি ফুল রেটেড ফেজ ভোল্টেজ থেকে তুমি বের করে ফেলতে পারবা। সেইটা ডিভাইডেড বাই আলটিমেটলি অ্যাগেন যেটা বলছি, জেডটা ভ্যালুটা সেইটা। তাহলে আলটিমেটলি এই ম্যাথ গুলা যে জায়গায় এসে মিলিত হবে, সেইটা হচ্ছে, আমি যদি লিখে দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে আলটিমেটলি যে জায়গাটা এসে মিলিত হয়, সেটা হচ্ছে মিনিমাম পিক আপ কারেন্ট ইকুয়ালস টু ফল্টি সেকশনস কারেন্ট, রাইট? সো মেবি 10% ফল্টি সেকশনস কারেন্ট। এখন তাহলে মিনিমাম পিক আপ কারেন্টটা তুমি কোনো একটা ভাবে বের করতে হয়। আর ফল্টি সেকশনস এর কারেন্ট যেটা, সেই ফল্টি সেকশনস এর কারেন্টটা কি, এগেইন তোমার কতটুকু সেকশনে ফল্ট হয়েছে, আলটিমেটলি ই বাই জেড, রাইট? তোমরা জানো ফল্ট এটা ই/জেড, যে এখানে ইটা হচ্ছে আলটিমেটলি কি, কতটুকু ইএমএফ প্রডিউস হইলো আমার, ইএমএফ প্রডিউসড ইন ফল্টি সেকশন ডিভাইডেড বাই তোমার ইম্পিডেন্স অফ দা ফল্টি সেকশন। এখন এই ফল্টি সেকশনটা কি 10% না 15%, নাকি আমাকে একটা ওহম অলরেডি বলে দিছে, সেটার উপর ডিপেন্ড করতেছে। এই তোমার এই জেনারেটরের এই টাইপের ম্যাথগুলো খুবই সিম্পল আসলে, খুবই সিম্পল ম্যাথ। সো হোপফুলি তোমরা ইজিলি, মানে বেসিক্যালি এইটা সবগুলো ম্যাথ এই জায়গায় আসবে, ঠিক আছে? সবগুলো ম্যাথ এই জায়গায় আসতেছে, শেষ হইতেছে এই জায়গায়। এখন হয়তো এই জায়গায় পার্সেন্টেজ দেওয়া নাই, এক্স দেওয়া আছে, বা হয়তো ওহম দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। তো কারো কোনো ম্যাথ গুলো নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা? এবং অ্যাগেন সিম্পল কিছু ম্যাথ, এই ম্যাথ গুলা এইখানটা যেটা দেখো অল্টারনেটিভ সেকশনে, এই জায়গায় এই ম্যাথ গুলা দিয়ে দেওয়া আছে, রাইট? সিম্পল করে দেওয়া আছে, সবগুলা ম্যাথই সিম্পল। তোমরা আগে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবা, তারপরে এগুলো প্র্যাকটিস করবা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ম্যাথ কি শুধু ভিকে মেথা স্যারের বই থেকে নাকি? ইয়েস, অল্টারনেটর পার্টে ইয়ার স্যারের ম্যাথ নাই আসলে।
বেসিক্যালি আসলে একটা 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 পার্টেরই ম্যাথ, একটা ওয়ে। ওকে ওকে স্যার। ওকে, তাহলে দেখো আমাদের আসলে এই গেল বেসিক আইডিয়াটুকু চলে গেছে। আর তোমাদের আরেকটা হচ্ছে কি, আমি তোমাদের পরীক্ষা নিব। আমি বলে দিই পরীক্ষাটা, মনোযোগ দিয়ে শোনো। তোমাদের পরীক্ষাটা হচ্ছে গিয়া, যদি পরীক্ষা না দাও তখন আমি মার্কস কাটবো, কিন্তু পরীক্ষাটা যদি সাকসেসফুলি দাও, বা মানে পরীক্ষায় কোনো মার্কস নাই, পরীক্ষা না দিলে মার্কস আছে। তাইলে এখন বলতে পারো যে স্যার আপনি কষ্ট করে কোশ্চেন করবে কেন, আমাদেরকে বা কষ্ট কইরা পরীক্ষাটা দেওয়াইবেন কেন? তো পরীক্ষাটা হবে আসলে কনসেপচুয়াল বেস। আমার কিছু কনসেপচুয়াল তোমাদের ধরো গুগল ফর্মে তোমাদের কিছু কনসেপচুয়াল কোশ্চেন করব। সেইগুলা মানে আইডিয়াটা হচ্ছে, যদি তুমি সেই কোশ্চেন গুলো আনসার দিতে পারো, তাহলে তুমি তার রিলেভেন্ট কোর কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি যদি অল্টারনেটর পার্ট থেকে যদি কোশ্চেনটা করি, যখন করব, তো যদি তোমার ওই কোশ্চেন গুলো আনসার দিতে পারো, তাহলে হোপফুলি তার মানে তুমি অল্টারনেটর সেকশনটা তোমার কাভার হয়ে গেছে। হোপফুলি বলা যায় যে মানে 90% কেস তুমি প্রবলেম হবে না। টুকটাক কিছু প্রবলেম হইতে পারে ইন্ডিভিজুয়ালি, কারো কারো টুকটাক এটা সেটা, কিন্তু জেনারেলি স্পিকিং তার মানে তোমার অল্টারনেটর পার্টটা তোমার আন্ডারস্ট্যান্ডিং ওকে, গুড, গুড এনাফ। বা যদি মোটরের ক্ষেত্রে বলি, মোটর তো এখনো পড়াই নাই, বা ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি বলি, সেম সেম আইডিয়া, যে ওকে তার মানে হচ্ছে তুমি মেজর পার্টটুকু, কনসেপচুয়াল পার্টটুকু তোমার ক্লিয়ার হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার আইডিয়াটা। তো কোশ্চেন গুলা যেটা করব, গুগল ফর্মে করে দিব, একটা টাইম দিব। এই কোশ্চেনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাটা যদি সবাই একসাথে দাও এটা বেটার। এবং পরীক্ষাটা যদি তুমি চাইলে ইজিলি দেখে দেখে দিতে পারবা, কিন্তু এগেইন সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না। তুমি দেখে দেখে যদি 100-তে 100 পাও, লাভ নাই। কিন্তু যদি তুমি সেই পরীক্ষাটা দিয়ে যদি তুমি তোমার দুইটা ফল্ট বুঝতে পারো, বা দুইটা ল্যাক, মানে ল্যাক যদি তুমি বের করতে পারো, ওয়েট আমার তো এই কনসেপ্টটা আমার ক্লিয়ার হয় নাই, আমি তো পড়ছিলাম ভাবছিলাম পারবো, কিন্তু এখন তো দেখতেছি এটা পারতেছি না, সেইটা তোমার আখেরে বেশি কাজে দিবে। ওকে, সুতরাং জেনারেটর সেকশনটা, যেটা অল্টারনেটর সেকশনটা আমাদের পড়ানো শেষ। অল্টারনেটর সেকশন গুলো কাভার করবা, যেগুলো স্যার যা যা দেখতে বলছি সেগুলো ভালো মতো দেখবা। ট্রান্সফরমার সেকশনটাও তোমাদের পড়ানো শেষ। আমাদের বেসিক্যালি আসলে নতুন পড়া আছে দুইটা, জাস্ট দুইটা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে মোটরেরটা খুবই ছোট হবে, আসলে খুব বেশি বড় হবে না মোটর। এবং আরেকটা হচ্ছে আমাদের ডিস্টেন্স প্রোটেকশন, সেই তুলনায় ডিস্টেন্স প্রোটেকশনটা একটু বড় হবে। রাইট, আমরা অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স প্রোটেকশন থেকে তোমাদের সম্ভবত অ্যাকসেপ্ট থাকবে। হোপফুলি এটা ডিপেন্ড করতেছে শেষ পর্যন্ত কতটুকুতে চাইতে পারতেছি ডিস্টেন্স প্রোটেকশন। তাহলে এই দুইটা জিনিস বাদে আসলে আমাদের সিলেবাস শেষ। আর ইয়াসারের পাঠ্যক্রম কি অবস্থা আমি আসলে জানি না, স্পেশালি সিটিপিটি, সেটা স্যারের কাছ থেকে জেনে নিব না। তো জেনারেলি স্পিকিং এই হইলো কি আমাদের অবস্থা। এবং আমি কালকে, তাহলে কালকে একটা ছোট্ট করে একটা পরীক্ষা দিবা নাকি, কনসেপচুয়াল বেসড অল্টারনেটরের উপরে? আবার এই পরীক্ষাগুলো তোমরা ইয়ার 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 করে দিতে পারো। আহ পরীক্ষাগুলো ওপেন ওপেন সোর্সেও দিতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হয় আসলে যে এটার প্রবলেম এটা, বা এটা এটা এটাই বলছে, ততক্ষণ পর্যন্ত নট ব্যাড। তাহলে কি কালকে অল্টারনেটরের উপর একটু দিবা, নাকি নাকি পরে দিবা, যে ঈদের পরে? পরে স্যার, আপাতত পড়াশোনা হয় নাই তো। না সেটা ঠিক আছে, মানে এই পরীক্ষা তো তোমার ওই পরীক্ষা না যে সব একদম কনসেপ্ট ক্লিয়ার, মানে কনসেপ্ট বলতেছি একদম ভালো মতো সবকিছু ইয়া কইরা রাখা, যে বিষয়টা তা না, আমি তোমাকে সেইটা বলি নাই। ধরো ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, ধরো আমি তোমাকে আহ, একটা ম্যাথ দিলাম, ম্যাথ দিয়ে আমি তোমাকে শুধু এটা জানতে চাইছি যে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটা কিরকম ভাবে, আমি জাস্ট পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্সটার থেকে তোমার কিভাবে বিভিন্ন জিনিস বের করা যায়, পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স। বা ধরো তোমাকে অ্যাগেন রেটিং দিয়ে দিলাম, সেখান থেকে বললাম যে রেটেড কারেন্টটা কি হবে। ধরো একটা সিস্টেমের রেটিং দিয়ে দিলাম, ধরো অল্টারনেটরের এইটাই, যেহেতু অল্টারনেটর পড়াইছি, অ্যাগেন অল্টারনেটরের রেটিং গুলো দিয়ে 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 দিলাম তোমাকে। তো বা জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ইয়া কত, ফুল রেটেড কারেন্ট কত, বা রেটিং দিয়ে জিজ্ঞাসা করলাম লাইন ভোল্টেজ কত। রাইট, লাইন ভোল্টেজ কিন্তু দেওয়াই থাকে, ভোল্টেজ যেটা দেওয়া থাকবে এটাই লাইন ভোল্টেজ। তারপরে তোমাকে জিজ্ঞাসা করলাম লাইন ভোল্টেজ কত, অ্যাগেন মানে ওই সেন্সে বলছি স্যার আসলে যে যে জিনিসগুলা হোপফুলি ক্লাস করা এবং হালকা রিডিং এ কনসেপ্টের যেগুলো ক্লিয়ার হবে। কিন্তু ঠিক আছে, আমার মনে হয় তাহলে ঈদের পরেই দাও, সমস্যা নাই। ঈদের পরে আমি ফিক্স ডেট দিয়ে দিব,
ওই ডেটে মধ্যে অল্টারনেটর প্রোটেকশনে পরীক্ষা দিতে হবে, তারপরে যখন মোটর দিব মোটরেরটা দিতে হবে। তোমাদের এই জিনিসগুলো কভার করে ফেলতে হবে। তোমাদের অল্টারনেটর, ট্রান্সফরমার, তারপরে হচ্ছে অল্টারনেটর, ট্রান্সফরমার আর অল্টারনেটর, ট্রান্সফরমার আর এটার নাম জানি কি, মোটর ডিসটেন্স প্রোটেকশন। অল্টারনেটর, ট্রান্সফরমার, মোটর, ডিসটেন্স প্রোটেকশন, এইগুলা থেকে এগুলো পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি। অল্টারনেটর, ট্রান্সফরমার, ডিসটেন্স প্রোটেকশন, মোটর, এগুলা থেকে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে কালকে বুঝতে সমস্যা হবে? 27 তারিখ। তাহলে ঈদের আগের দিন স্যার, বসা যাবে নাকি? আচ্ছা, তাহলে কালকে বাদ দিয়ে আমরা ঈদের ছুটি কয়দিন নিব? 26, 27, 28। আমরা ঈদের দিন রাত্রেবেলা পড়তে বলবো, ঠিক আছে? স্যার আলতাফ অনেক বিজি থাকবে, গরু কাটবে তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমাকে মানে কবে বলবো? আমি তো সাতটা আবার আসলে ইয়েতে চলে যাবো, বুঝছো? আমি 31 তারিখে টিকিট খুঁজতেছি, আমার 1 তারিখে পৌঁছাইতেই হবে। তো আমি এর আগে 2 দিন বসতে চাচ্ছি আসলে, বুঝছো? 2 দিনই যে এরকম ধরো, হয়তো হয়তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এরকম, জেনারেলি স্পিকিং। বুঝি নাই। স্যার ওই যে ঈদের দিন আর ঈদের আগের দিন আর পরের দিন 3 দিন রাখা যায়। আচ্ছা, তাহলে হচ্ছে 27, 28, 29 বাদ দিয়ে 30 আর 31 বলতে চাচ্ছ? বাকিদের স্যার প্রবলেম না থাকলে রাখা যায়। তা ঠিক আছে, কিন্তু আমি তো 31 তারিখ, তাহলে 30 তারিখ, ঠিক আছে, তাহলে 30 তারিখে হচ্ছে, তাহলে 30 তারিখ শুনো, 30 তারিখ একটু বেশি সময় দাও। তাহলে 30 তারিখ আমার ফর্মাল লাস্ট ক্লাস, বুঝছো? তাহলে আসলে আমাকে যদি তোমরা কালকে যদি সময় না দাও, তাহলে 30 তারিখে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করো, যদি সম্ভব হয় তোমাদের, ঠিক আছে? 2 ঘন্টা ধরে নিয়ে 2 ঘন্টার একটা টাইম শিডিউল বের করো তোমাদের জন্য, যেটা বেটার হয় যে মানে এটা একটু, এটা যেহেতু 30 তারিখটা হচ্ছে গিয়া তোমার ডিস্টেন্স প্রোটেকশন এবং প্রোটেকশন, মোটর প্রোটেকশন একটু দেখাইতে হবে, এবং এই জিনিসগুলো একটু ক্লাসে যত বেশি মানুষ থাকে আর কি ভালো। ওকে, ওকে, ঠিক আছে। আর যেগুলো পড়াইছি, সেই যেগুলো পড়াইছি দেখতে বলছি, সেগুলো কিন্তু অবশ্যই পড়বা ভালো মতো, তাহলে দেখবা যে এবার পরীক্ষা অনেক ভালো হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।